হ্যালো, আমি শীর্ষেন্দু ব্যানার্জি। আজ আমি তোমাদেরকে ওয়াটার রিলেশন ইন প্ল্যান্টস এটা নিয়ে পড়াবো। তো এটা আশা করি সবাই গ্র্যাজুয়েশনের সময় পড়েছো যে ওয়াটার রিলেশন ইন প্ল্যান্টস। আমি বলবো যে ইন প্ল্যান্টস না বলে এটাকে যদি বলা হয় যে ওয়াটার রিলেশন ইন লিভিং সিস্টেম, এটা মনে হয় একই মোটামুটি মিন করবে আমরা যেটা পড়বো। ওয়াটার রিলেশন ইন লিভিং সিস্টেম, ঠিক তো? যে লিভিং সিস্টেমে ওয়াটার রিলেশন কি হেল্প করে। তো আমি প্ল্যান্ট দিয়েই বলবো, কারণ আমরা বটানি পড়ছি যেহেতু। এটার মানেটা কি সবার প্রথমে, কেন এটা আমাদেরকে পড়তে দিচ্ছেই বা? যে আমি যদি বলি যে প্ল্যান্টসদের মধ্যে ওয়াটার রিলেশন জিনিসটা কি, তো বলছে প্ল্যান্টসদের তো বিভিন্ন অর্গান আছে। সেই অর্গানগুলোর মধ্যে ওয়াটারের রিলেশনটা কি, মানে কি, যে ওয়াটার একটা অর্গান থেকে আরেকটা অর্গানে যে যাচ্ছে তার কি প্রপার্টি ফলো করে যাচ্ছে, কি কি তার ভিত্তিটা কি, সেইটা পড়ার জন্য আমাদেরকে কি পড়তে হয় যে ওয়াটার রিলেশনের প্ল্যান্টস কেমনভাবে যাবে। যদি তার কোনো দুটো অর্গানের মধ্যে যদি কোনো ইমব্যালেন্স হয়, সেই ইমব্যালেন্সে কি ওয়াটারে একইভাবেই ফলো করবে, না তার ডিরেকশন চেঞ্জ হবে। এই অর্গান থেকে এ আর বি যদি দুটো অর্গান ধরে নিই, তো যাদের মধ্যে হয়তো একটা রিলেশন রয়েছে যে এ থেকে বি এর দিকেই জল যায়, কিন্তু তাদের কি হলো, যদি সিচুয়েশনটা রিভার্স হয়ে গেল, উল্টে গেল, তো কি জল কি এ থেকে বি এর দিকে যাবে না বি থেকে এ এর দিকে যাবে? তো বক্তব্য হচ্ছে যে ওয়াটার ওয়াটার যে আছে না, সে একটা সবসময় একটা নির্দিষ্ট ধর্ম পালন করে। কিসের জন্য? যে সে কোন দিক থেকে কোন দিকে যাবে, এটার জন্য সে নির্দিষ্ট একটা একটা নিয়মকে ফলো করে। সেই নিয়মটা পড়ার জন্যই আমরা পড়ছি যে ওয়াটার রিলেশন ইন প্ল্যান্টস। তো এই ওয়াটার রিলেশন ইন প্ল্যান্টস পড়তে যে সবার প্রথমে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে, যেটা শিখে গেলেই আমরা মোটামুটি বুঝে যাব যে জল কোন দিক থেকে কোন দিকে যাবে, তার নাম হচ্ছে ওয়াটারের পোটেনশিয়াল, বা আমরা লিখছি কি ওয়াটার পোটেনশিয়াল। ঠিক তো? হোয়াট ইজ ওয়াটার পোটেনশিয়াল? তো খুব ছোট করে যদি বলি যে ওয়াটার পোটেনশিয়াল হচ্ছে কি, যে ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ফ্রি এনার্জি। আমি লিখছি ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ফ্রি এনার্জি ইন ওয়াটার। যে জলের মধ্যে যতটা পরিমাণ কি আছে, মুক্ত শক্তি আছে। এর মানেটা বোঝা গেল না ঠিক, বা আমি এমনিভাবেও লিখতে পারি দ্য অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি ইন ওয়াটার। ঠিক তো? এটার মানেটাও ঠিক সঠিকভাবে বোঝা গেল না। বাই ডেফিনিশন যদি আমরা এটাকে ব্যাখ্যা করি না, যে ফ্রি এনার্জি জলের মধ্যে যতটা মুক্ত শক্তি আছে, বা জলের মধ্যে যতটা গতি শক্তি আছে, সেইটা দিয়ে সেইটাই হচ্ছে জলের পোটেনশিয়াল এনার্জি। এটা ঠিকভাবে ব্যাখ্যা করা যায় না, বা বোঝা যায় না। ব্যাখ্যা করা গেলেও এটাকে সঠিকভাবে বুঝতে পারা যায় না। মানে ওরা কি বলছে, যে এই যে জল অণু যে মুভ করে, এরকম একটা বিকার এঁকে দিলাম আমি, সেই বিকারের মধ্যে মনে করো জল আছে, তো জলের যে অণুগুলো আছে, তারা বলছে কি, তারা নাকি র্যান্ডামলি মুভ করে। তারা নাকি কেমনি মুভ করে? র্যান্ডামলি মুভ করে, নির্দিষ্ট কোনো দিক নেই, তারা নাকি র্যান্ডামলি মুভ করছে। তো এই র্যান্ডামলি মুভ কেন করছে? বলছে তাদের মধ্যে একটা কি রয়েছে, এনার্জি রয়েছে। ঠিক তো? এই এনার্জিটা কিন্তু একটা কালেকটিভ প্রপার্টি, মানে তাদের ইলেকট্রনের এনার্জি, তাদের জল অণুর নিজস্ব একটা এনার্জি, সব কিছু মানে ইন্টারনাল এনার্জি, সব কিছু মিলেমিশে একটা এনার্জি দেয়। জল অণুর একটা এনার্জি পাই, সেই এনার্জির দরুনই বলছে জল অণু কী করে, র্যান্ডামলি মুভ করে। ঠিক তো? তো এটাকেই বলছে জলের পোটেনশিয়াল এনার্জি। ঠিক তো? যে জল অণু যত বেশি র্যান্ডামলি মুভ করতে পারে, বলছে জল অণুর পোটেনশিয়াল এনার্জিটা তত বেশি। মানে দেখো, আমরা একটা জিনিস পড়েছিলাম যেটাকে আমরা বলি এন্ট্রপি, যেটাকে আমরা বলি এন্ট্রপি। তো এন্ট্রপি মানে আমরা কি বুঝি, যে এন্ট্রপি মানে হচ্ছে ডিগ্রি অফ, যে এন্ট্রপি মানে হচ্ছে, সরি এখানে একটু লেখা আছে আমার, হয়তো একটা অন্য স্লাইড ইউজ করা হয়েছিল, সরি। তো এন্ট্রপি মানে আমরা কি বুঝি, যে ডিগ্রি অফ র্যান্ডামনেস। ডিগ্রি অফ র্যান্ডামনেস যদি কোনো ডিগ্রি অফ র্যান্ডামনেস যদি কোনো লিকুইড দিয়ে ব্যাখ্যা করছি, ধরে নাও যদি কোনো এইরকম লিকুইডের অণু যত বেশি র্যান্ডামলি মুভ করবে, যত বেশি তারা র্যান্ডামলি মুভ করবে, মানে যত দ্রুত, যত ফাস্ট, আমি এখানে স্পিডের কথা বলছি, আমি কার কথা বলছি, আমি স্পিডের কথা বলছি, যত বেশি র্যান্ডামলি মুভ করতে পারবে, বলছে তার এন্ট্রপি তত বেশি। মানে এখানেও সেই কথাটাই বলা হয়েছে, যে জল অণু যত বেশি, যত র্যান্ডামলি, যত ফাস্ট মুভমেন্ট করতে পারবে, সেই জল অণুর নাকি পোটেনশিয়াল এনার্জি
এনার্জি তত বেশি এবং তার ওয়াটার পোটেনশিয়াল, মানে সেটাকে ওয়াটার পোটেনশিয়াল দিয়ে ব্যাখ্যা করছে, তার ওয়াটার পোটেনশিয়াল তত বেশি। ঠিক তো? তাহলে এই যে ওয়াটার পোটেনশিয়াল আমরা পড়ছি, ওয়াটার পোটেনশিয়াল হচ্ছে ফ্রি এনার্জি। এটাকে কেন পড়তে হচ্ছে? আমি একটু আগেই বললাম যে এই ওয়াটার পোটেনশিয়াল পড়ছি তার কারণ হচ্ছে যে এই ওয়াটার পোটেনশিয়াল আমাদেরকে বলে দেয় যে জলের অণু কোন দিক থেকে কোন দিকে যাবে। আমি একটু আগেই হয়তো পড়ালাম যে জল অণু র্যান্ডামলি মুভ করে। কি করে? র্যান্ডামলি মুভ করে, এর কোনো নির্দিষ্ট ডিরেকশন থাকে না প্রাথমিকভাবে। কিন্তু গোটা জল অণু কোন দিক থেকে কোন দিকে যাবে এবং কি কারণেই তারা কোন দিক থেকে কোন দিকে যাবে আমি সেটাও বলবো। আমি প্রথমে আমি বলে নিই যে এই ওয়াটার পোটেনশিয়াল নাকি আমাদের বলে দেয় বা জলকে এই ধর্মটা সে নিয়মটা বলে দেয় যে সে কোন দিক থেকে কোন দিকে যাবে। তাহলে ইট ডিটারমাইন, আমি এমনি করে লিখছি, ইট ডিটারমাইন দ্য ডিরেকশন অফ ওয়াটার মলিকিউল। কেমনভাবে করে, কেমনভাবে ওয়াটার মলিকিউলকে ডিরেকশন দেয় যে কোন দিক থেকে কোন দিকে যাবে। এটার জন্য আরও কিছু ফ্যাক্টরস আছে কি না আমরা সেগুলো পরে পড়বো, কিন্তু আমি আপাতত এখন অবধি বলে রেখেছি যে ওয়াটার মলিকিউল যত বেশি র্যান্ডামলি মুভ করবে তার নাকি পোটেনশিয়াল এনার্জি তত বেশি। এবার কেমনভাবে ডিরেকশন দেয় সেটাই আমাদের পড়ার বিষয়, কেমনভাবে ডিরেকশন দেয় আমরা সেটাই পড়বো। ঠিক আছে? আচ্ছা চলো, আমি সবার প্রথমে একটু বলে দিই যে এইটার সম্পর্কে একটু সামান্য কিছু ইনফরমেশন দেবো, কিছু ফ্যাক্টস বলবো। যে ওয়াটার পোটেনশিয়ালকে আমরা চিহ্নিত করি একটা গ্রিক লেটার যাকে আমরা সাই বলি, যাকে আমরা কি বলি? সাই বলি। ঠিক তো? তো একে আমরা চিহ্নিত করি কীরকম? ওয়াটারের পোটেনশিয়ালকে চিহ্নিত করি আমরা কী দিয়ে? সাই ডাব্লু দিয়ে। কী দিয়ে চিহ্নিত করি? সাই ডাব্লু দিয়ে। ঠিক আছে? আচ্ছা, এই ওয়াটার পোটেনশিয়ালের ইউনিট কী হয় এটা নিয়ে অনেকবার প্রশ্ন এসেছে। তো ওয়াটার পোটেনশিয়ালের ইউনিট হয় পাস্কেল। তো আমরা জানি হয়তো অনেকে যে পাস্কেল হচ্ছে কিসের ইউনিট? প্রেশারের ইউনিট। কেন এটাকে প্রেশারের ইউনিট দেওয়া হয়েছে আমি পরে এক্সপ্লেন করবো, আপাতত শুধু মাথার কোনো এক কোনায় ঢুকিয়ে রাখবো যে ওয়াটার পোটেনশিয়ালের ইউনিট হচ্ছে পাস্কেল। একে আরেকটা ইউনিট দিয়ে প্রকাশ করা হয় যেটাকে বলা হয় বার, আমি একটু দুটোর মধ্যে রিলেশন বলি যে 1 পাস্কেল সমান কত বার। বলছে 1 পাস্কেল, আমি পাস্কেলকে পিএ লিখলাম, যে 1 পাস্কেল সমান বলছে 10⁻⁵ বার। 1 পাস্কেল সমান 10⁻⁵ বার। এই রিলেশনটা একটু শুধু মাথায় রাখবে, এই রিলেশনটা শুধু একটু মাথায় রেখে, যে 1 পাস্কেল সমান হচ্ছে 10⁻⁵ বার। ঠিক তো? এটা একটা প্রেশারের ইউনিট। এটাও কিছু কিছু জায়গায় তুমি এমনিও পাবে যে মেগা পাস্কেল হিসেবেও পাবে। কি পাবে? যে মেগা পাস্কেল লিখেছে একই জিনিস। হ্যাঁ, পাস্কেলের একটু বড় ইউনিট কিলো পাস্কেল পেতে পারো। হ্যাঁ, তো মেগা পাস্কেলকে লেখে এমপিএ। কী হিসাবে লেখে? এমপিএ। তো এরকম ইউনিট পেতে পারে। তো মোদ্দা কথা পাস্কেল ইউনিট। এর আরেকটা ইউনিট আছে, এটা হচ্ছে এসআই ইউনিট। অ্যাকচুয়ালি এটা হচ্ছে এসআই ইউনিট আর এটা হচ্ছে সিজিএস ইউনিট। এটার নাম হচ্ছে বার। 1 পাস্কেল সমান 10⁻⁵ বার। তো কোশ্চেন দু রকমেরই আসতে পারে, বার দিয়েও আসতে পারে, পাস্কেল দিয়েও আসতে পারে। তো এটাতে ঘাবড়ানোর আমার মনে পিএসসিতে প্রয়োজন নেই, পিএসসিতে ইউনিটটার কনভার্সন তোমাদেরকে দেবে না, তবুও আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম। হয়েছে? তাহলে ওয়াটারের পোটেনশিয়ালকে সাই ডাব্লু দিয়ে চিহ্নিত করে, এবং ওয়াটারের পোটেনশিয়াল আমরা পড়ছি কেন? নাকি এই জলকে ডিরেকশন দেয়, যে জল কোন দিক থেকে কোন দিকে যাবে বলে দেয়। কিন্তু কেন বলে দেয়? যে আরও কিছু জিনিস দেখে সে মানে পরীক্ষা নিরীক্ষা করে বলতে পারে যে জল অণু কোন দিক থেকে কোন দিকে যায়। আপাতত আমরা শুধু একটাই জিনিস শিখেছি, আমি এটাকে হাইলাইট করে দিচ্ছি, জল অণু নাকি র্যান্ডামলি মুভ করে। জল অণু সবসময় র্যান্ডামলি মুভ করে। তো কখন ডিরেকশন পাই, কেন আমরা ওয়াটার পোটেনশিয়াল পড়ছি, সেটা আমরা আস্তে আস্তে ক্ল্যারিফাই করব। ঠিক আছে? আচ্ছা, তো আমি কিছু বলি যে এই যে জলের ওয়াটার পোটেনশিয়াল পড়ছি, যেটাকে আমরা চিহ্নিত করছি কী দিয়ে? সাই ডাব্লু দিয়ে। সরি, লিখতে অসুবিধা হচ্ছে, যে কি বলছি, যে ওয়াটার পোটেনশিয়ালকে চিহ্নিত করছি কী দিয়ে? সাই ডাব্লু দিয়ে। তো এই সাই ডাব্লুকে বলছে কিছু ফ্যাক্টরস আছে, যারা নাকি এই সাই ডাব্লুকে ইনফ্লুয়েন্স করতে পারে, মানে ওয়াটারের পোটেনশিয়ালকে কমাতে বা বাড়াতে পারে। দেখো মন দিয়ে শোনো আমি কি কথা বলছি, যে কিছু ফ্যাক্টরস আছে যারা কি করে ওয়াটারের পোটেনশিয়ালকে কমাতে এবং বাড়াতে পারে। তো কি জিনিস সেই ফ্যাক্টরসগুলো, সেগুলোকে আমি বলি। যে ফার্স্ট আমি যেটা বলছি তার নাম হচ্ছে টেম্পারেচার। তো টেম্পারেচার একটা জানি সব কিছুতেই মোটামুটি একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, যে টেম্পারেচার অনেক কিছুকেই কন্ট্রোল করতে পারে। বলছে যদি টেম্পারেচার কি হয়? বেড়ে যায়। টেম্পারেচার যদি বেড়ে যায় তো আমরা জানি নর্মালি এন্ট্রপি বাড়ে। টেম্পারেচার বাড়লে এন্ট্রপি বাড়ে, মানে
মুভমেন্টটা আরও ফাস্ট হয়ে যায়, মুভমেন্টটা কী হয়ে যায়, আরও ফাস্ট হয়ে যায়, র্যান্ডামনেসটা কী হয়ে যায়, যে র্যান্ডামনেসের কথা বলেছিলাম সেই র্যান্ডামনেসটা আরও কী হয়ে যায়, ইনক্রিজ করে যায়, র্যান্ডামনেসটা কী হয়ে যায়, ইনক্রিজ করে যায়। তো আমরা বলতে পারি যে এন্ট্রপিটা বেড়ে গেছে, বা বলতে পারি আমরা র্যান্ডামনেসটা ইনক্রিজ করে গেছে। তো আমরা বললাম যে ওয়াটার মলিকিউল যত বেশি র্যান্ডাম তার পোটেনশিয়াল এনার্জি তত বেশি। তো বলছে যদি টেম্পারেচার বাড়ে নাকি ওয়াটার পোটেনশিয়াল কী হয়, নাকি বৃদ্ধিপ্রাপ্ত হয়, কি হয়, বৃদ্ধিপ্রাপ্ত হয়। ঠিক আছে, আমি 2 নম্বর ফ্যাক্টরের কথা বলি। বলছে একই রকমেরই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলবো যে ওয়াটার মলিকিউলের যদি কি হয়, বলছে ওয়াটার মলিকিউলের যদি কাইনেটিক এনার্জি, আমি কে ই লিখছি, হ্যাঁ, যদি কাইনেটিক এনার্জি কোনো কারণে ইনক্রিজ হয়, কিভাবে ইনক্রিজ হবে তার জন্য আলাদা ফ্যাক্টরস দায়ী, কিন্তু বলছে সিম্পলি যদি আমরা ভাবি যে কাইনেটিক এনার্জি কেউ ইনক্রিজ করে দিল, তাহলেও বলছে তার সাই ডাব্লুটা কী হবে, নাকি বৃদ্ধিপ্রাপ্ত হবে। আর যদি কাইনেটিক এনার্জি কমে যায় তাহলে সাই ডাব্লু কী হবে, কমে যাবে। আচ্ছা, 3 নাম্বার কথা বলছি, ঠিক তো, বলছে কি যে ওয়াটার, এই যে মানে ওয়াটার পোটেনশিয়ালকে আমরা ফ্যাক্টরস ব্যাখ্যা করছি, বলছে জল অণুর কনসেন্ট্রেশন যেখানে বেশি হয়, জল অণুর কনসেন্ট্রেশন যেখানে বেশি হয়, জল অণু নাকি সেই জায়গা থেকে জল অণুর কনসেন্ট্রেশন যেখানে লো হয় সেই জায়গার দিকে মুভ করে। ঠিক তো, সেই জায়গা থেকে মুভ করে, এটাও একটা ফ্যাক্টরই কথা বললাম আমি, যে জল অণু নাকি কি, যে যেখানে কনসেন্ট্রেশন বেশি হয় সেই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেখান থেকে জল অণু কোন দিকে যায়, তার যেখানে জল অণুর কনসেন্ট্রেশন লো হয়। এবার আমি তোমাদেরকে একটা ছোট জিনিস ব্যাখ্যা করি, যে ধরে নিই এইরকম একটা আমাদের কি রয়েছে, আইস কিউব রয়েছে। ঠিক তো, তো প্রথমেই বলি যে আইস কিউবটা কি স্টেটে রয়েছে, সে সলিড স্টেটে রয়েছে। এখানে কিন্তু জল অণুর কোনো মুভমেন্ট নেই, প্রতিটা জলের অণু কিন্তু ফিক্সড আছে, প্রতিটা জলের অণু ফিক্সড আছে, তাই এটাকে সলিড হিসাবে আমরা, মানে স্টেটটা তার সলিড। তো এর এর কোনো পোটেনশিয়াল ক্যালকুলেট করা যাবে না, একে জিরো বলা যাবে না, এর পোটেনশিয়াল ক্যালকুলেটই করা যাবে না, এর কোনো এনার্জি নেই, এর র্যান্ডামনেসই নেই, তাই এর পোটেনশিয়াল কি, কোনো পোটেনশিয়াল বলে কোনো শব্দ আমরা উচ্চারণই করব না। তো বলছি এইরকম একটা, আমি একটু মুছে নিই, যে এইরকম একটা আইস কিউবকে ধরে নাও আমি কি করলাম, যে এইরকম একটা বিকার নিয়ে তার মধ্যে জল ফেলে দিলাম। তো এবার আমরা যদি দেখি যে আস্তে আস্তে যখন একটু টেম্পারেচার বাড়বে, বা নর্মালি যখন কি হবে, আইস থেকে গলে যখন এই লিকুইডটা কিসে ফর্ম হবে, এই লিকুইড, এই সরি, এই আইস কিউবটা সলিড স্টেট থেকে যখন কিসে কনভার্ট হবে, লিকুইড স্টেটে কনভার্ট হবে, তখন দেখতে পাবো যে এই সলিডের মলিকিউলগুলো কোন দিকে এসে মিশছে, এই লিকুইডে এসে মিশছে। কোন দিকে মিশছে, লিকুইড এসে মিশছে। কেন মিশছে, তার কারণ বলছে যে এই আইস কিউবটাতে কি ছিল, জল অণুর ঘনত্ব বা কম্প্যাক্টনেসটা বেশি ছিল, এখানে অনেক বেশি জল অণু ছিল, এই ছোট্ট একটা জায়গাতে অনেক বেশি জল অণু ছিল। এবং বলছি লিকুইডটাতে, যেটা লিকুইড ফর্মে যেখানে ওয়াটার আছে অরেঞ্জ কালারটা, সেখানে জল অণুর সংখ্যা কম। তাহলে জল অণুর কনসেন্ট্রেশন যেটা আইস কিউব, সেখানে কি বলছে, জল অণুর কনসেন্ট্রেশন কি বলছে, হাই আছে। আর যেটা লিকুইড, সেখানে জল অণুর কনসেন্ট্রেশন কি আছে, লো আছে। তাহলে আমরা দেখতে পাবো যে এই আইস কিউব দিকে জলটা কোন দিকে যাচ্ছে, লিকুইডটার দিকে যাচ্ছে। তো এটি হচ্ছে আরেকটি ফ্যাক্টর যেখানে জল অণুর কনসেন্ট্রেশনের ওপর নাকি কী করে, এই জল অণুর চলাফেরা করা বা জল অণুর র্যান্ডামনেসের একটা ডিপেন্ডেন্সি আছে। বোঝা গেছে? আমি আপাতত এই 3টি ফ্যাক্টরের কথা বললাম, যে বিশেষ করে আমি 2টো ফ্যাক্টরকে মাথায় রাখতে বলবো, একটি হচ্ছে টেম্পারেচার আর একটি হচ্ছে এই কাইনেটিক এনার্জি। একটা কথায় কি ঘুরিয়ে ফিরিয়ে বলা হয়েছে। চলো এরপর আমরা কি দেখব, যে এই ওয়াটার পোটেনশিয়ালের প্যারামিটার্স কী কী। আমাকে যদি বলে যে কারু ওয়াটার পোটেনশিয়াল কত, এরকম একটা মনে করো বিকার দিয়ে দিয়েছে, সেই বিকারে জল আছে, সেই বিকারে জলের মধ্যে আমাকে যদি প্রশ্ন করে যে এটার ওয়াটার পোটেনশিয়াল কত, ক্যালকুলেট করে বলো। তো আমি যদি এর ক্যালকুলেট করতে চাই ওয়াটার পোটেনশিয়ালকে, তাহলে আমরা কী কী জিনিসকে আমাকে মাথায় রাখতে হবে, যে কী কী জিনিস আছে যারা ওয়াটার পোটেনশিয়ালের ক্যালকুলেশনে হেল্প করে। ঠিক তো, ফ্যাক্টরের সাথে গুলিয়ে ফেলো না, মনে হতে পারে যে একই জিনিস, একই কথাই বলছি, কিন্তু এখানে আমি কি বলছি, যে ওয়াটার পোটেনশিয়ালের ক্যালকুলেশনে কারা কারা মূল দায়ী, ঠিক তো, যাদেরকে আমাকে ধরতেই হবে,
যাদেরকে আমাকে কি করতে হবে, ধরতেই হবে। বোঝা গেছে? যদি আমি কোনো বস্তুর ওজন মাপি, তো আমাকে ওজনের সাথে যেমন বাটখারাটাকে রাখতে হবে, তো সেই রকমভাবে আমাকে ভাবতে হবে যে অভিকর্ষের মানটা কত। যেহেতু অভিকর্ষের মানটা ফিক্সড, তো আমাকে অভিকর্ষের মানটাকে সেখানে গুরুত্ব দিতে হবে, সেই স্থান দিতে হবে, তবে যে আমরা কোনো বস্তুর ওজন মাপতে পারবো। তো আমার বক্তব্য হচ্ছে যে আমরা যদি কি করি, ওয়াটার পোটেনশিয়ালকে ক্যালকুলেট করতে চাই, সেই ক্যালকুলেশনের জন্য বলছি কিছুগুলো কি রয়েছে, প্যারামিটার্স রয়েছে। সেই প্যারামিটার্সগুলো কি কি একটু মন দিয়ে শুনি। যে ওয়াটার পোটেনশিয়ালকে আমরা চিহ্নিত করি সাই ডাব্লিউ দিয়ে, এটা আমরা শিখে গেছি। তো ওয়াটার পোটেনশিয়ালের যে প্যারামিটার্সগুলো সেগুলো হচ্ছে কি কি আমি লিখে দিচ্ছি। যেটাকে চিহ্নিত করি, প্রথমটাকে সাই এস, কি জিনিস আমি বলছি, সাই পি দ্বিতীয় প্যারামিটার, থার্ড প্যারামিটার বলছে যে সাই জি, আর লাস্ট প্যারামিটার বলছে যার নাম হচ্ছে সাই এম। তাহলে বলছি এই চারটা প্যারামিটারকে আমাকে দেখতে হবে, যে চারটা প্যারামিটার বলছে কি করে, ওয়াটার পোটেনশিয়ালের ক্যালকুলেশনে হেল্প করে। কিসে হেল্প করে? ক্যালকুলেশনে হেল্প করে, ওয়াটার পোটেনশিয়ালের ক্যালকুলেশনে হেল্প করে। ঠিক তো? এই চারটা ফ্যাক্টরকে আমাকে নিতে হবে, এই চারটা প্যারামিটারকে আমাকে নিতে হবে যদি আমি ক্যালকুলেশন করতে চাই। ঠিক তো? তো কেমন করে ক্যালকুলেশন করি, আর এই সব ফ্যাক্টরগুলো কি দায়ী না কেউ দায়ী নয়, আমি একটু বলি। আগে ফ্যাক্টরসগুলোর নাম বলি সবার প্রথমে। তো আমি একটু উল্টো দিক দিয়ে শুরু করি। তো সবার প্রথমে বলি যে সাই এম যে, তাকে বলা হয় কি বলতো, সাই এম যে তাকে বলা হয় মেট্রিক পোটেনশিয়াল। কি বলা হয়? মেট্রিক পোটেনশিয়াল। কি বলা হয়? মেট্রিক পোটেনশিয়াল। এর আরেকটা নাম আছে, কি অনেকে বা অনেক বইয়ে দেখবে লেখা আছে ম্যাট্রিক্স পোটেনশিয়াল। কি বলা হয়? ম্যাট্রিক্স পোটেনশিয়াল। কি এর মানে, কি এর গুরুত্ব আমি সব বলছি। ঠিক আছে? আচ্ছা, সাই জি এটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। কি বলা হয়? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। এবার একটু ডেস্কটপে একটু প্রবলেম আছে, তার জন্য লেখাগুলো এরকম ক্লাবসি হয়ে যাচ্ছে। এটা মাইন্ড করো না, একটু বুঝে দেখে নেবে, পড়ে নেবে। ঠিক আছে? লাস্টে আমি এই থার্ড যে ফ্যাক্টরটা আছে, থার্ড যে প্যারামিটারটা আছে যার নাম হচ্ছে সাইপি, সেটাকে আমরা কি বলি? প্রেশার পোটেনশিয়াল। কি বলি আমরা? প্রেশার পোটেনশিয়াল। ঠিক আছে? আর ফোর্থ যে ফ্যাক্টরটা আছে তার নাম আমি দিচ্ছি, এটাকে আমরা সাই এস, এটার নাম হচ্ছে সলিউট পোটেনশিয়াল। কি নাম? সলিউট পোটেনশিয়াল। তো সবার প্রথমে আসি, আমি একটু নাম্বারিং করে দিই, উল্টো দিক দিয়ে করছি, 1 2 3 আর 4। তো সবার প্রথমে আসে আমি ম্যাট্রিক্স পোটেনশিয়াল। বলছি এই চারটা যে প্যারামিটারের কথা বললাম না, এই চারটা প্যারামিটার লাগবে কিসের জন্য? যদি আমরা কোনো একটা জল আমাকে একটা সলিউশন দিয়ে দিল, গিভেন সলিউশন দিয়ে দিল, বা একটা ওয়াটার দিয়ে দিল, সে সলিউশন নাও হতে পারে, পিওর ওয়াটারও হতে পারে। তো আমাকে যদি বলতে বলে যে পোটেনশিয়াল এনার্জি তুমি ক্যালকুলেট করো, তো আমাকে এই চারটা ফ্যাক্টরকে আমাকে ধর্তব্যের মধ্যে আনতে হবে বা এদেরকে কনসিডার করতে হবে। ঠিক তো? তো সবার প্রথমে আসি যে ফ্যাক্টরগুলোর কী মানে, কেন আমরা ধরি। তো প্রথম কথা আসি সাই এম এর এতে। সাই এমকে কী বলা হয়? মেট্রিক পোটেনশিয়াল। সাই এমকে কী বলা হয়? মেট্রিক পোটেনশিয়াল। কি বলা হয়? মেট্রিক পোটেনশিয়াল, বা একে আরেকটা নামও ডাকা হয়, একটু আগেই বললাম, যেটাকে বলা হয় ম্যাট্রিক্স পোটেনশিয়াল। যেটাই ধরো কোনোতেই অসুবিধা নেই। কি বলা হয়? ম্যাট্রিক্স পোটেনশিয়াল বা মেট্রিক পোটেনশিয়াল, এই নামটাই বেশি চলে, মেট্রিক পোটেনশিয়াল। তো একটা কথা বলি যে মেট্রিক কথাটা বা ম্যাট্রিক্স কথাটা যেটাই বলো, এটা এসছে কিসে থেকে জানো? এটা কথাটা এসছে মেটেরিয়াল থেকে। কি থেকে এসছে? যে মেটেরিয়াল। মেটেরিয়াল মানে হচ্ছে, আমরা জানি যে মেটেরিয়াল মানে হচ্ছে বস্তু। তো বলছে জল, জল কার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, কোন বস্তুর ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঠিক তো? সেই বস্তুর ওপর নাকি কি করে, জলের নাকি প্রবাহের গতিটা কমা বা বাড়া হতে পারে। বলছে আমরা দু ধরনের মেটেরিয়ালের কথা পড়ব। একটার নাম হচ্ছে কি বলবো, একটার নাম হচ্ছে হাইড্রোফোবিক মেটেরিয়াল, আরেকটার নাম হচ্ছে হাইড্রোফিলিক মেটেরিয়াল।
দেখো এগুলোর মানে আশা করি আমরা জানি, হাইড্রোফোবিক এবং হাইড্রোফিলিক ছোটোবেলা থেকে পড়ছি। যে হাইড্রোফোবিক কথাটার মানে হচ্ছে যে এটার মানে হচ্ছে জল বিকর্ষী, মানে যারা ওয়াটারকে কি করে, রিপেল করে, বিকর্ষণ করে। আর হাইড্রোফিলিক কথাটার মানে হচ্ছে জলাকর্ষী, মানে যারা ওয়াটারকে কি করে, অ্যাট্রাক্ট করে, যারা ওয়াটারকে কি করে, অ্যাট্রাক্ট করে, কি করে, অ্যাট্রাক্ট করে। তো বলছে জল এমন কোনো বস্তুর উপর দিয়ে বা এমন মেটেরিয়ালের উপর দিয়ে যাচ্ছে যে কি করছে, যে মেটেরিয়ালটা জলকে মনে করো কি করছে, আটকাচ্ছে, টানছে, অ্যাট্রাক্ট করছে। ধরে নাও জল কাপড়ের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তো দেখবে বেশিরভাগ জল কি হয়ে যায়, কাপড়ের মধ্যে চুষে নেয়, মানে কাপড়ের মধ্যে ঢুকে যায়, কাপড় সেই জলটাকে কি করে নেয়, চুষে নেয়। ঠিক তো, সেই চুষে নেওয়ার জন্য কি বলছে, জল অণুর যে গতিশক্তি সেটা কি হয়ে যায়, কমে যায়। জল অণুর গতিশক্তি কমে যায়। তাহলে জল অণু যদি হাইড্রোফিলিক সারফেসের ওপর দিয়ে প্রবাহিত হয়, তাহলে জল অণুর যেটা র্যান্ডামনেস, আমি সবসময় একটাই কথা বলবো, জল অণুর যেটা র্যান্ডামনেস সেইটা কি হয়ে যায় নাকি, ডিক্রিজ হয়ে যায়। তো জল অণুর র্যান্ডামনেস যদি বাবা ডিক্রিজ হয়ে যায়, তাহলে কি বলছে যে এর মানে ভ্যালুটা কি ধরবো, আমি নেগেটিভ ধরবো। কার ভ্যালুটা নেগেটিভ ধরবো, সাই এম এর ভ্যালুটাকে কি ধরবো, আমি নেগেটিভ ধরবো। কি ধরবো, নেগেটিভ ধরবো। যে যদি হাইড্রোফিলিক সারফেসের উপর দিয়ে ওয়াটার মলিকিউল মুভ করে, এ নাকি কি করে, ওয়াটার মলিকিউলের র্যান্ডামনেস কমিয়ে দেয়, এবং সাই এম এর ভ্যালুটাকে কি ধরবো, নেগেটিভ ধরবো। ঠিক তো, আচ্ছা। সেকেন্ড কেস, যদি হাইড্রোফোবিক সারফেসের উপর দিয়ে মুভ করে, এ নাকি কি করে, ওয়াটার মলিকিউলকে রিপেল করে, যে জল অণু যদি ওর উপর দিয়ে পেরোয়, জল অণুকে ঠেলে দেয়, জল অণুকেও কী করে দেয়, বিকর্ষণ করে দেয়, ঠেলে দেয়। মনে করো এমন কোনো সারফেস, মনে করো আমাদের যেরকম আমরা মার্বেল ফ্লোর বানাই, টাইলসের ফ্লোর বানাই, তো এগুলোতে কি থাকে, হাইড্রোফোবিক কোটিং থাকে। ঠিক তো, বা হাইড্রোফোবিক নেচারেরই হয়। তো সেক্ষেত্রে আমরা কি দেখব, যে ওয়াটারের নাকি র্যান্ডামনেসকে তারা কি করে, আমি শুধু আর লিখছি, ওয়াটারের র্যান্ডামনেসকে তারা ইনক্রিজ করে দেয়। তখন আমরা সাই এম এর ভ্যালুটাকে কি ধরবো, পজিটিভ ধরবো। কি ধরবো, পজিটিভ ধরবো। বোঝা গেছে? তাহলে হাইড্রোফিলিক আমরা র্যান্ডামনেসকে কি করে দেয়, ডিক্রিজ করে দেয়, সাই এম এর ভ্যালুকে কি ধরবো, তখন নেগেটিভ ধরবো। আর যদি হাইড্রোফোবিক হয়, তখন সাই এম এর ভ্যালুকে কি ধরবো, আমরা পজিটিভ ধরবো। তবে একটা কথা বলি, যে আমরা এই ওয়াটার পোটেনশিয়াল কার পড়ছি বলতো, ওয়াটার রিলেশন ইন প্ল্যান্টস, বা আমি প্রথমেই বলে গেলাম যে আমরা লিভিং সিস্টেমের কি পড়ছি, ওয়াটার রিলেশন পড়ছি। বলছে লিভিং সিস্টেমের মধ্যে এমন কোনো সারফেস নেই যে জল অণুকে খুব বেশি অ্যাট্রাক্ট করে নেয়, বা যে জল অণুকে খুব বেশি রিপেল করে। হ্যাঁ করে, খুব সামান্য পরিমাণে করে। ধরে নাও প্ল্যান্টের, আমরা প্ল্যান্টেরই কথা বলি, যে জাইলেমের মধ্য দিয়ে জল যাচ্ছে, তো জাইলেমের যে ওয়াল আছে, সেটা সেকেন্ডারি ওয়ালটা লিগনিন নিয়ে তৈরি, এই জলকে টানে অবশ্যই। এখানে আমরা পড়বো এক ধরনের ফোর্স আছে যার নাম হচ্ছে অ্যাডিশন ফোর্স। সেই অ্যাডিশন ফোর্স এবং সারফেস টেনশনে হয়তো জল লিগনিনের, অ্যাডিশন ফোর্সকেই ধরে নাও, অ্যাডিশন ফোর্সের জন্য জল লিগনিনের সাথে একটা একদম একটা নিট ওয়াটার কলম তৈরি করে, লিগনিনের সাথে একটা বন্ডিং মানে বন্ড ফর্ম করে। ঠিক তো, উইক বন্ড ফর্ম করে। তো এই লিগনিনের বাবা এত ক্ষমতা নেই যে জল অণুকে খুব বেশি অ্যাট্রাক্ট করে নেবে, এবং জল অণুর র্যান্ডামনেসটাকে খুব মানে বেশি পরিমাণে কমিয়ে দেবে। সেজন্য কি করা হয়েছে, লিভিং সিস্টেমের ক্ষেত্রে এই সাই এমকে আমরা কি করে দিয়েছি বলো, নেগলেক্ট করে দিয়েছি। কি করে দিয়েছি, নেগলেক্ট করে দিয়েছি। বলছে সাইএম আছে, আমরা যদি এমনি কোনো জড় বস্তুর ওপর আমরা ওয়াটার পোটেনশিয়াল ক্যালকুলেট করতে চাই, তখন আমরা সাইএমকে ধরবো অবশ্যই, কিন্তু লিভিং সিস্টেমে আমরা সাইএমকে কী করে দেবো, নেগলেক্ট করে দেবো। চাই হ্যাঁ প্ল্যান্টে টানে অবশ্যই প্ল্যান্টসদের, ঠিক তো, হাইড্রোফোবিক সারফেসেও যায়, হাইড্রোফিলিক সারফেসেও যায়, কিন্তু তার বাবা এতটা ফোর্স নেই যে সে কী করতে পারে, জল অণুকে খুব বেশি র্যান্ডামনেসকে বাড়িয়ে দিল বা খুব বেশি র্যান্ডামনেসকে কমিয়ে দিল, এতটা ক্ষমতা নেই, খুব লো ভ্যালু কন্ট্রিবিউট করে। সেই জন্য এদেরকে কী করে দেওয়া আছে, নেগলেক্ট করে দিয়েছে, বলছে না একে ধরবো না। তাহলে আমরা কি করি, এই যে সাই এমকে আছে, একে আমরা কি করে দিই, ক্রস করে দিই। কী করে দিয়ে, কি আমরা ক্রস করে দিয়েছি না, আমরা যখন আমরা প্ল্যান্টসদের আমরা ওয়াটার পোটেনশিয়াল ক্যালকুলেট করব, আমরা সাই এমকে ধর্তব্যের মধ্যেই ধরবো না। ঠিক আছে, এরপরে আসি আমি যারা সাই জি এর কথা, কার কথা আসছে, আমি সাই জি এর কথা। সাই জি মানে হচ্ছে কি, আমরা 2 নম্বর যেটা কন্ডিশন, তার নাম হচ্ছে, আমরা পড়ে নিলাম, আগেই পড়েছি, যার নাম হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, মানে ইট ইজ রিলেটেড টু গ্র্যাভিটি। তো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কী জিনিস একটু বলি, যে সাই জি, সাই জিকে আমরা কি বলবো, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। কি বলবো আমরা, সাই জি মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল
পোটেনশিয়াল। ঠিক তো? তো এটা খুব সহজ জিনিস বলবো, এত ঝামেলা নেই। বলছে যদি আমরা গ্র্যাভিটির দিকে টানি, মানে গ্র্যাভিটি কোন দিকে, নিচের দিকে কাজ করে, যদি আমরা কি করি টুয়ার্ডস, বা আমি লিখতে পারি অ্যাকর্ডিং টু, কি হয় অ্যাকর্ডিং টু, যদি আমরা গ্র্যাভিটি হয়, যদি ডিরেকশনটা কোন দিকে হয়, কোন দিকে যাচ্ছে, অ্যাকর্ডিং টু গ্র্যাভিটি হয় বা টুয়ার্ডস গ্র্যাভিটি হয়, তখন এ নাকি কী করে, জলের র্যান্ডামনেসটাকে কী করে, জলের র্যান্ডামনেসটাকে কী করে, ইনক্রিজ করে। এর ফলে সাই জি এর ভ্যালুটাকে আমরা কি ধরবো, পজিটিভ ধরবো। কেন পজিটিভ ধরছি আমি একটু বাদেই বলছি, ইচ্ছা করে আমি বলছি না। তখন সাই জি এর ভ্যালুটাকে আমরা কি ধরবো, পজিটিভ ধরবো। আর অন কন্ট্রারি আমরা কি বলতে পারি, যদি আমরা কি করি এগেনস্ট দ্য গ্র্যাভিটি, যদি আমরা কি করি জলকে মুভ করাই, ঠিক তো, মানে উপর দিকে মুভ করাই, কি বলছি আমরা, এগেনস্ট দ্য গ্র্যাভিটি যদি হয়, এগেনস্ট দ্য গ্র্যাভিটি যদি আমরা জলকে আমরা যদি মুভ করাই, তাহলে আমরা দেখতে পাবো কি হয়, যে জলের যেটা র্যান্ডামে শুধু আর লিখছি, সেটা নাকি কি হয়ে যায়, ডিক্রিজ হয়ে যায়। তখন আমরা লিখবো যে সাই জি এর ভ্যালুটাকে কি ধরবো আমরা, আচ্ছা সরি আমি একটু ভুল লিখেছি, হ্যাঁ, এই যে র্যান্ডামনেসটাকে ইনক্রিজ করছে এইটা, হ্যাঁ সরি ঠিকই লিখেছি, যে সাই জি এর ভ্যালুটাকে আমি একটা নেগেটিভ লিখেছি না, তখন সাই জি এর ভ্যালুটাকে কী ধরবো আমরা, নেগেটিভ হয়। মানে মুদ্রা কথা আমরা একটা জিনিস দেখলাম, যে জলের র্যান্ডামনেসটাকে বাড়াচ্ছে তার ভ্যালু কি ধরি আমরা, পজিটিভ ধরি, আর যে জলের র্যান্ডামনেসকে কমাচ্ছে তার ভ্যালুটাকে কি ধরি আমরা, নেগেটিভ ধরি। এটাই নিয়ম, আমি একটু বাদেই বলবো এই কথাটা, যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালে কি ধরবো, যে যদি অ্যাকর্ডিং টু গ্র্যাভিটি হয় জলের র্যান্ডামনেস বৃদ্ধি পায় এবং কি হয়, সাই জি এর ভ্যালুটাকে তখন আমরা পজিটিভ ধরি। আর যদি এগেনস্ট দ্য গ্র্যাভিটি হয়, মানে ওপরের দিকে জলকে আমি পাঠাতে চাই, তখন জলের র্যান্ডামনেসটা কমে যায়। এর ফলে কি হয়, সাই জি এর ভ্যালুটা কি হয়ে যায়, নেগেটিভ হয়। তবে এখানেও একটা টুইস্ট আছে, কি বলছে, যে দেখো অ্যানিম্যালদের ক্ষেত্রে তো এরকম ঘটনা ঘটে না, যে গ্র্যাভিটির এগেনস্টে অনেক উঁচু অবধি জল পাঠানোর গল্প অ্যানিম্যালদের ক্ষেত্রে থাকে না, ঠিক তো, খুব শর্ট ডিস্টেন্সেই কী হয়, অ্যানিম্যালদের ক্ষেত্রে জলের মুভমেন্ট হয়, যে বিশাল কোনো লং ডিস্টেন্সে মানে জলের মুভমেন্ট হয় না, যেখানে প্ল্যান্টসদের কিন্তু লং ডিস্টেন্সে কী হয়, জলের মুভমেন্ট হয়, রুট থেকে একদম লিপ অবধি, ঠিক তো। তো বক্তব্য হচ্ছে যে বলছে 24 মিটার অবধি, 24 মিটার হাইট অবধি, বলছে গাছের ক্ষেত্রে যে জল যদি এগেনস্ট দ্য গ্র্যাভিটিও কি হয়, প্রবাহিত হয়, বলছে তার নাকি ওয়াটারের র্যান্ডামনেস খুব বেশি কি হয় না, এফেক্টেড হয় না, মানে খুব বেশি ডিক্রিজ হয় না, ঠিক তো। 24 মিটার অবধি ওকে অ্যালাউ দেওয়া আছে, পারমিশন দেওয়া আছে, যেমন আমাদের বলে না যে 60 ডেসিবেল অবধি তোমরা সাউন্ড তোমরা মানে প্রডিউস করতে পারো, গান বাজাতে পারো, 60 ডেসিবেলের বেশি হলে ইট ক্রিয়েট সাউন্ড পলিউশন। তো ওই রকম গাছেদের ক্ষেত্রে বলা যে 24 মিটার অবধি যদি তুমি কী করো, গ্র্যাভিটির এগেনস্টেই জল তোলো, তো এই র্যান্ডামনেসকে অবশ্যই ডিক্রিজ করে, কিন্তু এর হারটা খুব কম, মানটা খুব নেগলিজেবল। সেই জন্য আমরা কি করেছি বলতো, এই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালকে আমরা নেগলেক্ট করে দিয়েছি, ঠিক তো, কি করে দিয়েছি, নেগলেক্ট করে দিয়েছি। তবে একটা কথা বলে রাখি, যদি খুব লম্বা গাছ হয়, যেমন আগেকার দিনে সিকুয়াডেনড্রন, মেটাসিকুয়া, এই সমস্ত জিমনোস্পামগুলো ছিল, যারা অনেক বড়, অনেক উঁচু উঁচু গাছ, সেই সমস্ত গাছের ক্ষেত্রে হয়তো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালকে ধরা হয়। তবে কি বলছে, যে লিভিং সিস্টেমের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালকে আমরা নেগলেক্ট করব। মানে আমাদের দেখো 4টা প্যারামিটারের মধ্যে 2টো প্যারামিটারকে আমরা নেগলেক্ট করে দিলাম, যে প্রথম কথা ম্যাট্রিক্স পোটেনশিয়াল আমরা নেগলেক্ট করে দিয়েছি, আর দ্বিতীয় আমরা সরি কাটা হবে এটা, মানে কেটেই দিয়েছি আমি, আর গ্র্যাভিটেশন পোটেনশিয়াল একেও আমরা কি করে দিয়েছি, নেগলেক্ট করে দিয়েছি। এরপরে যে দুটো পড়বো, দ্যাট ইজ দ্য থার্ড অ্যান্ড ফোর্থ, প্রেশার পোটেনশিয়াল অ্যান্ড সলিউট পোটেনশিয়াল, দে আর ইম্পর্টেন্ট টু ক্যালকুলেট দ্য ওয়াটার পোটেনশিয়াল ইন লিভিং সিস্টেম অর ইন প্ল্যান্টস। তো আমরা কি করবো, বা আমরা না বলছি বিজ্ঞানীরা কি করেছে, এই যে ওয়াটার পোটেনশিয়ালের যে ফর্মুলাটা রয়েছে, সেটাকে তারাই কি করে দিয়েছে, নিজেদের মতন করে মডিফাই করে দিয়েছে, ঠিক তো, কাদের জন্য, লিভিং সিস্টেমের পোটেনশিয়াল ক্যালকুলেট করার জন্য তারা এটাকে মডিফাই করে দিয়েছে। তারা কি করেছে, এই যে দুটো মানে ফার্স্ট আর সেকেন্ড, এই দুটো প্যারামিটার, মানে আমার নাম্বার অনুযায়ী ফার্স্ট এবং সেকেন্ড, এই দুটো প্যারামিটারকে তারা কি করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, এবং তারা বলেছে না তোমাদেরকে বেশি কিছু করার দরকার নেই, তোমরা শুধু এই দুটো প্যারামিটারকে মাপবে, দ্যাট ইজ সাই এস অ্যান্ড সাই পি। তাহলে মডিফাইড ফর্মুলাটা আমি লিখছি ওয়াটার পোটেনশিয়ালের, যে ওয়াটার পোটেনশিয়াল সমান আমরা লিখতে পারি সাই এস প্লাস সাই পি,
একদম এটাকে বাক্সবন্দি করে রাখো। আমরা এরপর প্রত্যেকটা জায়গায় এটাকেই ফর্মুলা হিসেবে করব যে ওয়াটার পোটেনশিয়াল লিভিং সিস্টেমে প্ল্যান্টসদের ক্ষেত্রে অ্যানিমালসদের ক্ষেত্রে আমরা কি করব, সাই এস প্লাস সাই পি, এটাকেই আমরা ফর্মুলা হিসেবে ধরবো। আমরা সাই জিকেও আমরা কনসিডারেশনে আনবো না, আমরা সাই এমকেও কনসিডারেশনে আনবো না। বোঝা গেছে? তাহলে এই দুটোকে নিয়ে আমরা পড়ব। এবারে আমি আস্তে আস্তে তোমাদের ব্যাখ্যা করব সলিউট পোটেনশিয়াল, প্রেশার পোটেনশিয়াল। তবে আমরা যেহেতু আগের দুটো পড়ে নিলাম, আমরা দেখলাম যে ম্যাট্রিক্স পোটেনশিয়ালও কি হচ্ছে, র্যান্ডামনেসকে কমানোর জায়গা আছে, র্যান্ডামনেসকে বাড়ানোর মতন সারফেস আছে। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালও কি হয়, গ্র্যাভিটিকে ইউজ করে র্যান্ডামনেসকে আমি ইনক্রিজ করতে পারি, গ্র্যাভিটিকে ইউজ করে আমি যদি উল্টো দিকে পাঠাই আমি কি করি, র্যান্ডামনেসকে ডিক্রিজ করতে পারি। তো আমরা দুক্ষেত্রে একটা জিনিস দেখলাম যে র্যান্ডামনেসকে বাড়াচ্ছে তার ভ্যালু কি ধরছি, আমরা পজিটিভ ধরছি, আর যে র্যান্ডামনেসকে কমাচ্ছে তার ভ্যালু আমরা কি ধরছি, নেগেটিভ ধরছি। তাহলে একটা কথা লিখে দিচ্ছি, বলছে এনি এলিমেন্ট, কি বলছি আমি, এনি এলিমেন্ট অর এনি ফোর্স, ঠিক তো, দ্যাট দ্যাট লিখবো না, সরি, which এটা মোটাটা আসছে, which any element or any force which decrease the randomness of water molecule, যে কোনো জিনিস বা যে কোনো বল সে যদি ওয়াটার মলিকিউলের র্যান্ডামনেসকে কি করে দেয়, ডিক্রিজ করে দেয়, সে নাকি কি করে, কন্ট্রিবিউট নেগেটিভ ভ্যালু টু ওয়াটার পোটেনশিয়াল। সেই ওয়াটার পোটেনশিয়ালে কি ভ্যালু কন্ট্রিবিউট করে, নেগেটিভ ভ্যালু কন্ট্রিবিউট করে। আর যদি র্যান্ডামনেসকে বাড়ায় কেউ, তাহলে সে নাকি কি করে, পজিটিভ ভ্যালু কন্ট্রিবিউট করে। সে কি করে, পজিটিভ ভ্যালু কন্ট্রিবিউট করে, পজিটিভ ভ্যালু কন্ট্রিবিউট করে ওয়াটার পোটেনশিয়াল। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ কথা লিখলাম আমি, যে এনি এলিমেন্ট অর এনি ফোর্স হুইচ ডিক্রিজ দ্য র্যান্ডামনেস, হুইচ ক্যান মিনিমাইজ দ্য র্যান্ডামনেস অফ ওয়াটার মলিকিউল, তারা কি করে, নেগেটিভ ভ্যালু কন্ট্রিবিউট করে। আর যারা বাড়ায় তারা কি করে, পজিটিভ ভ্যালু কন্ট্রিবিউট করে। দুটোকেই আমাদের মাথায় রাখতে হবে। এরপর আমরা আস্তে আস্তে যেটা মেন ফর্মুলা বা আমাদের আগের লেখা ফর্মুলা অনুযায়ী, যেটা 3 এবং 4 নাম্বার প্যারামিটার, মানে দ্যাট ইজ প্রেশার পোটেনশিয়াল এবং সলিউট পোটেনশিয়াল, এগুলোকে ব্যাখ্যা করব। তবে আমি একটু বলে নিই যে আমি সলিউট পোটেনশিয়ালকে না প্রথমে ব্যাখ্যা করছি, হ্যাঁ, তারপরে আমি প্রেশার পোটেনশিয়ালকে ব্যাখ্যা করব। এতে আশা করি অসুবিধা হবে না। তা আমি লিখছি সাই এস, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা সলিউট পোটেনশিয়াল বলি। কি বলি আমরা, সলিউট পোটেনশিয়াল বলি। আচ্ছা, আমি আরেকটা যদি নাম দিই নিশ্চয়ই খুব একটা প্রবলেম হবে না। আমি আরেকটা নাম তোমাদেরকে মনে রাখতে বলছি, শুধু মাথায় রাখবে, কিন্তু এটার ব্যাখ্যা আমি এখন করব না, এটার ব্যাখ্যা আমি পরে করব। এই সলিউট পোটেনশিয়ালকে আরেকটা নামে ডাকে, যার নাম হচ্ছে অসমোটিক পোটেনশিয়াল। শুধু মাথায় রাখবে যে আমি বলে গেছিলাম যে সলিউট পোটেনশিয়ালেরই একটা অল্টারনেটিভ নেম হচ্ছে কি, অসমোটিক পোটেনশিয়াল। কোথায় ব্যবহার করে, কেন ব্যবহার করে, মানে আই উইল ডেসক্রাইব ইউ লেটার। কিন্তু এখন আমরা শুধু এটাকে কিভাবে ব্যাখ্যা করতে শিখবো, বা সব থেকে বেশি কোন শব্দটা ব্যবহার হয়, সাইএস মানে সলিউট পোটেনশিয়াল। এই জিনিসটা কি জিনিস বলছে, এটা আমরা সলিউট সম্পর্কিত একটা জিনিস। হোয়াট ইজ দ্য মিনিং অফ সলিউট, হোয়াট ইজ দ্য মিনিং অফ সলিউট। বলছে সলিউট মানে, এই কথাটা অনেকেই জানো না, আমি তবু ক্লিয়ার করে দিচ্ছি। সলিউটের বাংলা মানে হচ্ছে দ্রাবক। সলিউটের বাংলা মানে হচ্ছে দ্রাবক। তো আমরা অনেকেই আশা করি জানি সলিউশন মানে আমরা জানি এটার মানে হচ্ছে কি, দ্রবণ। তো এই সলিউশনের মধ্যে দুটো জিনিস থাকে, একটার নাম হচ্ছে কি সলিউট, একটার নাম হচ্ছে সলভেন্ট। সলভেন্ট কাকে বলে, যে দ্রবণে যার পরিমাণটা নাকি বেশি থাকে তাকে কি বলা হয়, সলভেন্ট বলা হয়, এবং যার পরিমাণটা কম থাকে তাকে আমরা কি বলি, সলিউট বলি, ঠিক তো। এবং এই সলিউশন কি বলে দিয়েছে যে এ সবসময় কি ফর্মেই থাকতে হবে, এর
ফিজিক্যাল স্টেটটা সবসময় কি স্টেটেই হতে হবে, লিকুইডই হতে হবে, ঠিক তো। তো সলভেন্টকে আমরা এখানে ধরে নিচ্ছি কার সাথে তুলনা করব, ওয়াটার। ওয়াটার হচ্ছে আমাদের এখানে সলভেন্ট। আমি এত ডিটেলে যাচ্ছি না, এগুলো তোমরা জানো, ঠিক তো। আমি এখানে এত ডিটেলে যাচ্ছি না, কারণ আমাকে ছোটোর মধ্যে বলতে হবে, ঠিক তো। তো আমরা ওয়াটারকে এখানে সলভেন্ট বলে নিচ্ছি, আর সলিউট হিসাবে আমরা যে কোনো কাউকে, সোডিয়ামকে, পটাশিয়ামকে, মানে আমাদের যেগুলো প্ল্যান্টসদের ব্যবহার করি মিনারেলসগুলো, তারা সবাইকে আমরা কী হিসাবে বলতে পারি, তারা সলিউট মলিকিউল। তো আমাদের সবথেকে ক্লাসিক্যাল যেটা সলিউট মলিকিউল, সেটার নাম হচ্ছে কি, সুক্রোজ। সেটার নাম হচ্ছে সুক্রোজ, ঠিক তো। তো সুক্রোজকে আমরা কি বলি, নর্মাল টেবিল সুগার বলি। কি বলি, টেবিল সুগার বলি, বা এটা দিয়ে আমরা ছোটোবেলাতেও পড়েছি জল আর চিনি দিয়ে শরবত বানানো, সেটাই হচ্ছে দ্রবণ। তো এটাকে আমরা সুগার হিসাবে কল্পনা করবো। তো আমার বক্তব্য হচ্ছে যে সলিউট যদি আমরা কি করি, আমরা ওয়াটারে কি অ্যাড করি, যদি ওয়াটারে জলের মধ্যে আমরা কাকে অ্যাড করি, আমরা সলিউটকে অ্যাড করি, তাহলে এই সলিউট জলের সাথে কেমন ব্যবহার করে, সে কি র্যান্ডামনেসকে কমায় না সেই র্যান্ডামনেসকে বাড়ায়। তো তোমাদেরকে আমি বলে রাখি যে সলিউট হলে এমন একটা জিনিস যে যদি জলে যুক্ত হয়, সে নাকি সব সময় কি করে, জলের যেটা র্যান্ডামনেস, তাকে নাকি কি করে, সব সময় ডিক্রিজ করে, তাকে সব সময় কি করে দেয়, কমিয়ে দেয়, তাকে সব সময় কি করে দেয়, কমিয়ে দেয়। এর কোনো এমন এক্সাম্পল নেই যেখানে সলিউট অ্যাড করার পরও জলের র্যান্ডামনেস বৃদ্ধি পাচ্ছে। তাই সলিউটকে যখনই আমি জলের মধ্যে যুক্ত করব, অ্যাড করব, সলিউট কি করে, জলের ওয়াটার পোটেনশিয়ালকে কি করে দেয়, ডিক্রিজ করে দেয়, র্যান্ডামনেসকে ডিক্রিজ করে দেয়। তাই সলিউট পোটেনশিয়াল বা সাই এস, এটা কি জিনিস আমি এখনো বলিনি, সলিউট পোটেনশিয়াল বা সাই এস, এটার ভ্যালু সবসময় আমরা কি ধরি বলো, নেগেটিভ ধরি। কি ভ্যালু ধরি, এর নেগেটিভ ভ্যালু ধরি, ঠিক তো। একটা সময় আছে যখন আমরা জিরো ধরি, কখন ধরি আমরা পরে এক্সপ্লেন করব। তো সলিউট পোটেনশিয়ালকে আমরা ব্যাখ্যা করি কি দিয়ে, জিরো হিসাবে, নেগেটিভ হিসাবে ব্যাখ্যা করি। কী হিসাবে ব্যাখ্যা করি, যে এর ভ্যালু সবসময় নেগেটিভ হয়। কারণ কি, এ নাকি কি করে, ওয়াটার পোটেনশিয়ালকে কি করে দেয়, কমিয়ে দেয়, মানে জল অণুর র্যান্ডামনেসকে কমিয়ে দেয়, তার জন্য এর ভ্যালু নাকি নেগেটিভ। তো এটাকে বের করারও একটা সূত্র আছে, যেটা তোমাদের পিএসসিতে পড়তে হবে না। এটাকে বের করার সূত্র হচ্ছে -ICRT, যেখানে আই মানে হচ্ছে আয়োনাইজিং কনস্ট্যান্ট, সি মানে হচ্ছে মোলার কনসেন্ট্রেশন, আর মানে হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট, আর টি মানে হচ্ছে কেলভিন স্কেলে টেম্পারেচার। তো আমরা এইভাবে কি করতে পারি, কোনো কারুর সলিউট পোটেনশিয়াল ক্যালকুলেট করতে পারি। তো হোয়াট ইজ দ্য মিনিং অফ সলিউট পোটেনশিয়াল, আমি আস্তে আস্তে ক্লিয়ার করব, ঠিক তো। তো আমি আস্তে আস্তে ক্লিয়ার করে আমি বলবো যে সলিউট পোটেনশিয়ালের সাথে সলিউটের অ্যামাউন্টের কি সম্পর্ক, সলিউটের অ্যামাউন্টের কি সম্পর্ক। আমরা বাবা চিনিকে চিনি, আমরা সাই এসকে চিনি না। আমরা সলিউট বলতে বুঝি যে আমি 10 গ্রাম চিনি দিলাম, 5 গ্রাম চিনি দিলাম, 500 গ্রাম চিনি দিলাম, আমি এটা বুঝি, অ্যামাউন্ট অফ সলিউট আমার মাথায় ঢোকে। কিন্তু সলিউটের পোটেনশিয়াল কী জিনিস আমি বলবো, ঠিক আছে। দেখো আমি তোমাদেরকে প্রথমে একটা গল্প বলি, যে মনে করো কি রয়েছে, এইরকম একটা বিকার রয়েছে, কি রয়েছে, এরকম একটা বিকার রয়েছে, হ্যাঁ। সেই বিকারের মধ্যে কি রয়েছে, জল রয়েছে, পিওর ওয়াটার রয়েছে। কি রয়েছে এর মধ্যে, পিওর ওয়াটার রয়েছে, মানে শুধুমাত্র কি রয়েছে, জল রয়েছে। এবার তোমাদেরকে আমি আরেকটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, যে বলছে এই পিওর ওয়াটারের, আমি এখন শুধু বলছি, আমি পরে এস্টাবলিশ করব, বলছি পিওর ওয়াটারের নাকি ওয়াটার পোটেনশিয়াল কত হয়, ওয়াটার পোটেনশিয়াল নাকি কত হয়, জিরো হয়। পিওর ওয়াটারের নাকি ওয়াটার পোটেনশিয়াল কত হয়, জিরো হয়। বাক্সবন্দি করে রাখো, পিওর ওয়াটারের ওয়াটার পোটেনশিয়াল কত হয়, জিরো হয়। তাহলে একটা বিকার নিলাম, এবং বিকারের মধ্যে শুধুমাত্র কি দিয়েছি, জল দিয়েছি, শুধু জল দিয়েছি, কিচ্ছু নেই জলের মধ্যে। তাহলে এই জলটার বলছে ওয়াটার পোটেনশিয়াল কত হবে, নাকি জিরো হবে। আমি তোমাদেরকে এখন শুধু মুখে বলে যাচ্ছি, আমি পরে এস্টাবলিশ করব কেন জিরো হয়, পিওর ওয়াটারের পোটেনশিয়াল জিরো হয়। তাহলে ওয়াটার পোটেনশিয়াল কত হয়, নাকি জিরো হয়, এটা একদম রুল, ঠিক তো। সাথে আমি ব্র্যাকেটে একটা কথা লিখছি, যে যদি কোনো এক্সটার্নাল ফোর্স যদি না থাকে, তাহলে পিওর ওয়াটারের ওয়াটার পোটেনশিয়াল কত হয়, জিরো হয়। এটা তোমরা প্রশ্ন হিসেবে পেতে পারো, 2015-তে এই প্রশ্নটা এসেছে, যে পিওর ওয়াটারের ওয়াটার পোটেনশিয়াল পিএসসি। তো ওয়াটার পোটেনশিয়াল কত হয়, নাকি জিরো হয়। তোমাদেরকে আমি শুধু এটা মুখে বলে গেলাম, আমি এটাকে মানে আমি পুরো এটাকে ডিরাইভ করে দেখাবো, আমি ক্যালকুলেশন করে দেখাবো যে কেন জিরো হয়, এস্টাবলিশ করে দেখাবো, বোঝা গেছে। তো কি বলছে, যে পিওর ওয়াটারের ওয়াটার পোটেনশিয়াল জিরো হয়। এবারে আমার গল্পটা আবার কন্টিনিউশন হচ্ছে, যে আমি এর মধ্যে কি অ্যাড করলাম,
আমি সলিউট অ্যাড করলাম। কি সলিউট অ্যাড করলাম? আমি কি অ্যাড করলাম? চিনি অ্যাড করলাম। মানে আমি কি অ্যাড করলাম? সুগার অ্যাড করলাম। তো আমি একটা অ্যামাউন্ট বলে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি কত অ্যাড করলাম? 10 গ্রাম চিনি অ্যাড করলাম। তো 10 গ্রাম চিনি যখন অ্যাড করলাম, আমি কিছু না জেনে, যদি মনে করো এমন একটা মেশিন থাকে আমার কাছে যে আমাকে বলে দেয় যে সলিউট পোটেনশিয়াল কত হবে, তো আমি ওই এই মেশিনটাকে এর মধ্যে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পর আমি দেখলাম কি, যে এর সলিউট পোটেনশিয়াল আমাকে কত দেখাচ্ছে। দেখলাম এর সলিউট পোটেনশিয়াল দেখাচ্ছে আমার -10 পাস্কাল। কত দেখাচ্ছে? আমার -10 পাস্কাল। আচ্ছা, ভালো কথা। আমি কি করলাম? আমি এইটার মধ্যেই কি করে দিলাম, এইটার মধ্যেই আমি কি করে দিলাম, সরি কালারটা চেঞ্জ করি। আমি এইটার মধ্যেই কি করলাম, আরও কি করে দিলাম, 10 গ্রাম চিনি অ্যাড করলাম। কত গ্রাম অ্যাড করে দিলাম? আরও সেকেন্ড টাইম আরও 10 গ্রাম চিনি অ্যাড করলাম। আমাকে কি দেখালো বলো তো? এবার যখন আমি ওই সলিউট পোটেনশিয়ালের মেশিনটা ঢোকালাম, তখন আমাকে দেখালো যে আমার সলিউট পোটেনশিয়াল চেঞ্জ হয়ে কত হয়ে গেছে, আমার সলিউট পোটেনশিয়াল চেঞ্জ হয়ে কত হয়ে গেছে, একটু উপরে করে দিই সুবিধা হবে। আমার সলিউট পোটেনশিয়াল চেঞ্জ হয়ে কত হয়ে গেছে, সাই এস সমান হয়ে গেছে -20 পাস্কাল। -20 পাস্কাল। আমার কথাটা আশা করি বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি। যে আমার কি হয়েছে, যে যখন আমি ফার্স্ট টাইম 10 গ্রাম চিনি অ্যাড করেছিলাম, তখন আমার সলিউট পোটেনশিয়াল কত হয়েছিল, -10 পাস্কাল। আমি যখন আরও 10 গ্রাম চিনি অ্যাড করলাম, +10 গ্রাম অ্যাড করলাম, তখন আমার সলিউট পোটেনশিয়াল কত হয়ে দাঁড়ালো, -20 পাস্কাল। তো এবার তোমাকে যদি আমি একটা প্রশ্ন করি, আচ্ছা বলো তো, যখন ফার্স্ট কেস ছিল, যখন 10 গ্রাম চিনি অ্যাড করেছি, তখন এই জলটার এই ওয়াটার, মানে এই জলটার ওয়াটার পোটেনশিয়াল কত হবে? আর সেকেন্ড টাইম যখন আমি 20 গ্রাম চিনি অ্যাড করলাম, মানে আরও 10 গ্রাম অ্যাড করলাম, তখনই আমার ওয়াটার পোটেনশিয়াল কত হবে? তো আমি তোমাদেরকে একটা কথা বলে যাচ্ছি। আমি কি করছি বলো তো? আমি তোমাদের লিখে দিচ্ছি বা আমি তোমাদের জানিয়ে রাখছি যে আমরা কি করব। আমি কি এখানে কি করছি, যে আমি সলিউট পোটেনশিয়াল জেনে গেছি কত হচ্ছে প্রথম কেসে, -10 পাস্কাল ফার্স্ট ডোটে। ঠিক তো? তা আমি তোমাদেরকে বলছি তোমরা এটাই ছেপে দাও যে এর ওয়াটার পোটেনশিয়ালও কত হবে, সলিউট পোটেনশিয়ালের সমান হবে। এবং সেকেন্ড কেসে কত দেখলাম, যে ওয়াটার পোটেনশিয়াল আমার কত হয়ে গেল, -20 পাস্কেল। তো আমি তোমাদেরকে এখানে বলছি তোমরা এখানেও কি করে দাও, ওই সলিউট পোটেনশিয়ালটাকেই ছেপে দাও কোথায়, ওয়াটার পোটেনশিয়ালে। কত লিখবে, -20 পাস্কেল। -20 পাস্কেল কেন এমনি বললাম? প্রথমে যখন পিওর ওয়াটার ছিল, একটু আগেই বললাম পিওর ওয়াটারের সময় ওয়াটার পোটেনশিয়াল কত ছিল, -0 ছিল। কত ছিল আমার? পিওর ওয়াটারের সময় ওয়াটার পোটেনশিয়াল 0 ছিল। কিন্তু যখনই আমি সলিউট অ্যাড করলাম, কি হয়ে গেল, আমার ওয়াটার পোটেনশিয়াল কি হয়ে গেল, কমে গেল। কি বলছে আমি, ওয়াটার পোটেনশিয়াল কমে গেল। ওয়াটার পোটেনশিয়াল 0 থেকে কত হয়ে গেল, ওয়াটার পোটেনশিয়াল 0 থেকে কত হয়ে গেল, -10 হয়ে গেল। আমি আরও সলিউট অ্যাড করলাম। আমি কি করলাম, আরও সলিউট অ্যাড করলাম। যখন আরও সলিউট অ্যাড করলাম, আমার ওয়াটার পোটেনশিয়াল কত হয়ে গেল, -20 হয়ে গেল। ঠিক তো? তাইলে আমি একটা জিনিস বুঝতে পারছি যে যত বেশি আমি সলিউট অ্যাড করছি, প্রথমে আমি 10 গ্রাম অ্যাড করেছিলাম, আমার -10 হয়ে গেল, তারপরে আরও 10 গ্রাম অ্যাড করলাম, আমার -20 হয়ে গেল। আশা করি এটুকুন আমরা বুঝি যে 0 হচ্ছে বড়, -10 হচ্ছে ছোট, এই -10 হচ্ছে ছোট, এবং -20 হচ্ছে আরও ছোট। -20 হচ্ছে আরও ছোটো। এখানে সব থেকে বড়ো ভ্যালু কার, 0। বড়কে এখানে 0। যখন পিওর ওয়াটার ছিল, বলছে তার ওয়াটার পোটেনশিয়ালটা বলছে ম্যাক্সিমাম থাকে। কত থাকে নাকি, ম্যাক্সিমাম থাকে। এটা রুল যে পিওর ওয়াটারের ওয়াটার পোটেনশিয়াল ম্যাক্সিমাম হয় যদি কোনো এক্সটার্নাল ফোর্স না অ্যাপ্লাই হয়। পিওর ওয়াটারের ওয়াটার পোটেনশিয়াল উইল বি দ্য ম্যাক্সিমাম, অ্যান্ড দ্য ভ্যালু অফ দ্য ম্যাক্সিমাম ওয়াটার পোটেনশিয়াল ইজ 0। কত, 0ই হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। এরপরে কি বলছে, ওয়াটারের পোটেনশিয়াল ডাউন হয় যদি আমরা সলিউট অ্যাড করি। কত হয়ে গেল, -10। যদি আরও সলিউট অ্যাড করি, -20। যদি আরও মনে করো সলিউট অ্যাড করতাম, তো আমার হয়ে যেত, ধরে নাও যে আরও আমি 20 গ্রাম চিনি অ্যাড করে দিলাম, বা আরও 30 গ্রাম চিনি অ্যাড করে দিলাম। কত দিলাম, আমি আরও 30 গ্রাম চিনি অ্যাড করলাম, তো আমার সলিউট পোটেনশিয়াল হয়ে যেত -50। ঠিক তো? তাহলে যত বেশি সলিউট অ্যাড করছি, কি হচ্ছে, ওয়াটার পোটেনশিয়ালটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। সিমিলারলি আমরা বলতে পারি যে দেখো, যত
বেশি সলিউট অ্যাড করছি আমাদের কি হচ্ছে, যত বেশি সলিউট অ্যাড করছি আমাদের সলিউট পোটেনশিয়ালটাও কমছে। যখন আমি 10 গ্রাম চিনি অ্যাড করেছিলাম আমার সলিউট পোটেনশিয়াল হয়েছিল -10 পাস্কেল। কত হয়েছিল আমার? -10 পাস্কেল। আমি যখন আরও 10 গ্রাম অ্যাড করলাম আমার সলিউট পোটেনশিয়াল হয়ে দাঁড়ালো -20 পাস্কেল। মানে সলিউট পোটেনশিয়াল কি হয়ে গেল? কমে গেল। সলিউট পোটেনশিয়ালের কি হলো? ডিক্রিমেন্ট হলো। কি হলো? সলিউট পোটেনশিয়ালের ডিক্রিমেন্ট হলো। সে কি হলো? তার কমতি হলো, ঘাটতি হলো। ঠিক তো আমি আরও যদি 30 যোগ করি তাহলে কত হয়ে যাবে? সলিউট পোটেনশিয়াল হয়ে যাবে -50। তো আরও কমে যাবে। তাহলে এখান থেকে আমি একটা কথা লিখতে পারি যে মোর ইজ সলিউট, এটা লেখা আছে, মোর ইজ সলিউট লোয়ার দ্য সলিউট পোটেনশিয়াল। যে যত বেশি তুমি সলিউট অ্যাড করবে তোমার সলিউট পোটেনশিয়াল কি হবে? কমবে। এখান থেকে আমি আরও একটা কথা লিখতে পারি যে মোর ইজ সলিউট লোয়ার দ্য ওয়াটার পোটেনশিয়াল। আমি ঠিক লিখছি তো? ওয়াটার পোটেনশিয়াল। যে কারণ দেখো যত বেশি সলিউট অ্যাড করলাম, প্রথমে যখন সলিউট অ্যাড করলাম সলিউট পোটেনশিয়াল -10 পাস্কেল হলো, আরও যখন সলিউট অ্যাড করলাম -20 পাস্কেল হলো, আরও যখন সলিউট অ্যাড করলাম -50 পাস্কেল হলো। মানে যে সলিউট অ্যাড করলে সলিউটের পোটেনশিয়াল কি হয়? কমে যায়। তাহলে এটা আমি বাক্সবন্দি করে দিই, এটা একটা রুল। তো যত আমি সলিউট অ্যাড করব তত সলিউট পোটেনশিয়াল কি হবে? তত সলিউট পোটেনশিয়াল কমবে। তত সলিউট পোটেনশিয়াল কি হবে? কমবে। আবার আমি সিমিলারলি আরেকটা কথা বলছি, যত বেশি সলিউট অ্যাড করব, যত বেশি কি অ্যাড করব? সলিউট অ্যাড করব, ওয়াটারের পোটেনশিয়ালও কি হবে? কমবে। দেখো প্রথমে ওয়াটারের পোটেনশিয়াল কত ছিল? যখন 0 ছিল, প্রথমে কত ছিল? এইটা ধরি 0 ছিল পিওর ওয়াটার। যখন কি ছিল? পিওর ওয়াটার ছিল তখন কত ছিল? 0 ছিল। যেই সলিউট অ্যাড করলাম কি হয়ে গেল? ওয়াটারের পোটেনশিয়াল -10 হয়ে গেল। আবার সলিউট অ্যাড করলাম, আবার সলিউট অ্যাড করার জন্য ওয়াটারের পোটেনশিয়াল আরও কমে গেল, -20 হলো। আবার সলিউট অ্যাড করলাম, সলিউটের মানে ওয়াটারের পোটেনশিয়াল আরও কমে কত হয়ে গেল? -50 পাস্কেল হয়ে গেল। তাহলে কি যত বেশি সলিউট অ্যাড করছি ওয়াটারের পোটেনশিয়ালও কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। এটা রুল, এগুলোকে বাক্সবন্দি করে রাখতে হবে, এটা রুল। ঠিক তো? যত বেশি সলিউট অ্যাড করবো সলিউটের পোটেনশিয়াল কমবে, যত বেশি সলিউট অ্যাড করবো ওয়াটারের পোটেনশিয়ালও কমবে। ঠিক তো? তাহলে এখান থেকে আরেকটা রিলেশন এস্টাবলিশ করা যায় যে দেখো সলিউট যদি অ্যাড করছি তাহলে কি হচ্ছে? ওয়াটারের পোটেনশিয়াল কমছে। আমি ওয়াটারের পোটেনশিয়ালকে ছেড়ে দিলাম। আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রথমে আমি শেখাবো কি, যে অ্যামাউন্ট অফ সলিউটের সাথে সলিউট পোটেনশিয়ালের কি রিলেশন। এই যে অ্যামাউন্ট অফ সলিউটের সাথে সলিউট পোটেনশিয়ালের কি রিলেশন, তো সেই রিলেশনটা একটু এস্টাবলিশ করে দিই। যে বলছে কি অ্যামাউন্ট অফ সলিউটের সাথে সলিউটের পোটেনশিয়ালের কি রিলেশন। তো আমরা একটা জিনিস দেখছি যে যত বেশি আমরা সলিউট অ্যাড করছি সলিউটের পোটেনশিয়াল তত বেশি কমছে। তাই এখান থেকে আমরা একটা কথা লিখতে পারি যে সাই এস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ সলিউট। অ্যামাউন্ট অফ সলিউট, যে যত বেশি তুমি সলিউট অ্যাড করবে ওয়াটার তোমার কি হবে? তোমার কি কমে যাবে? সলিউট পোটেনশিয়াল কমে যাবে। তুমি যদি এখানে মানে এখানে লেখো যে সাই এস, যদি মনে করো 1/10 লেখো, ঠিক তো? তাহলে কত হবে? 0.1 হবে। কত হবে? সরি 0.1 লিখছি, দেখছো? কত হবে? 0.1 হবে। যদি আমি এখানে সাই এস কত লিখি, যদি আমি 20 লিখি তাহলে আরও কমবে। তাহলে আরও কমবে। ব্যাপারটা হচ্ছে এটাই, যত বেশি আমি সলিউট অ্যাড করব তত আমার কি হবে? তত আমার কি হবে? সলিউটের এই এক্সপ্রেশনটা আমি মুছেই দিচ্ছি, এটা তোমাদের কনফিউজ করতে পারে। এই এক্সপ্রেশনটা আমি মুছেই দিচ্ছি যে যত বেশি আমি সলিউট অ্যাড করব সলিউটের পোটেনশিয়াল কী হবে? তত কমবে। কারণ সলিউটের পোটেনশিয়ালটা আমরা শিখলাম যে সলিউটের পোটেনশিয়াল নেগেটিভ ভ্যালুতে হয়। কিসে হয়? এটা নেগেটিভ ভ্যালুতে হয়। তো এটা মাথায় রাখবে। ঠিক তো? চলো আমি এরপরে আমি যেটা ব্যাখ্যা করব তার নাম হচ্ছে প্রেশার পোটেনশিয়াল। আমার সলিউট পোটেনশিয়াল ব্যাখ্যা করা হয়ে গেছে, এরপর আমি কি ব্যাখ্যা করব? প্রেশার পোটেনশিয়াল। কি না? প্রেশার পোটেনশিয়াল। তাহলে সলিউটের পোটেনশিয়াল কি হয়? নেগেটিভই হয়। ঠিক তো? আরেকটা সময় 0 হয়। কখন 0 হয় আমি এক্সপ্লেন করব। এটাকে চিহ্নিত করি আমরা সাই পি দিয়ে। কি দিয়ে চিহ্নিত করি? সাই পি দিয়ে। তো চলো একটা এক্সপ্লেনেশন দেখি। তো বলছে কি রয়েছে, আমার কাছে একটা এই রকম টাইপের আমি একটা বিকার রেখেছি, ঠিক আছে? সেই বিকারটাতে আমি কি করেছি,
এই বিকারটা এঁকে নিয়ে আমি এইরকম একটা বিকার এঁকেছি, বুঝে নাও একটা এ একটা বি। তো এই বিকারে আমি মনে করো এ দিকে আমি কি করেছি, জল ঢেলেছি। তো জলটা যখনই ঢেলেছি কি হয়েছে, জলটা ঢালার পর কি হয়েছে, চারদিকে জলটা ছড়িয়ে গেছে। এবার একটা জিনিস আমরা দেখব যে জলের সমোচ্চশীলতা ধর্মের জন্য এ এবং বি এই দুটো চেম্বারে জলের যেটা হাইট সেটা কিন্তু সেম, মানে এটা কিন্তু মাথায় রাখবে সব সময়। হ্যাঁ, এটা আমাদের একটা সময় একটু চেঞ্জ হবে, সেটার জন্য আমি এখন থেকেই শিখিয়ে রাখছি যে এ এবং বি এই দুটোরই কিন্তু জলের লেভেলটা কি আছে, সেম আছে। তো এরা কি আছে, সেম লেভেলে কি আছে, সেম লেভেলে কি আছে, ওয়াটার আছে। ওয়াটারটা কেমন আছে, সেম লেভেলে আছে। তো এরপর আমি যদি দেখি, তো এই জলটার মধ্যে আমি যদি দেখি যে দুটো চেম্বার আছে, একটা চেম্বারের নাম এ, একটা চেম্বারের নাম বি, তো দেখতে পাবো যে জল কিন্তু কোনো দিকেই কোনো পার্টিকুলার দিকে মুভ করছে না। আমি বলতে পারবো না যে জল এ থেকে বি এর দিকে মুভ করছে বা বি থেকে এ এর দিকে মুভ করছে, আমি এটা কোনোটাই বলতে পারবো না। কিন্তু ওয়াটারের মলিকিউল কি দেখবো, র্যান্ডামলি মুভ করছে। কি করছে, র্যান্ডামলি মুভ করছে, এর কোনো নির্দিষ্ট ডিরেকশন নেই। ঠিক তো, কোনো ডিরেকশন নাই, এ থেকে বি এর দিকে বা বি থেকে এ এর দিকে, এরকম কোনো ব্যাপার নয়। ঠিক তো, এরকম কোনো ডিরেকশন আমরা লক্ষ্য করতে পারছি না, কিন্তু জলও র্যান্ডামলি মুভ করছে, মানে এদিকে ওদিকে এর কোনো ডিরেকশন নেই, যেমন তেমন মুভ করে যাচ্ছে। ঠিক তো, তো আমরা এখানে কি দেখবো, যে এখানে কোনো ডিরেকশন দেখতে পাচ্ছি না, কোনো ডিরেকশন দেখতে পাচ্ছি না, নো ডিরেকশন, বা আমরা লিখতে পারি যে নো নেট মুভমেন্ট, কোনো মুভমেন্ট আমরা পরিলক্ষিত করতে পারছি না। র্যান্ডামনেস তো আছে, ওটা তো থাকবেই, কিন্তু এরকম কোনো স্পেশাল ডিরেকশনাল মুভমেন্ট আমরা দেখতে পারছি না। ঠিক তো, এরপর আমি কি করলাম, এরপর আমি এখানে কি দিয়েছি, আমি প্রথমেই বললাম এখানে শুধুমাত্র জল দিয়েছি, কি দিয়েছি, অনলি ওয়াটার দিয়েছি, কি দিয়েছি, অনলি ওয়াটার দিয়েছি। মানে এখানে কি দিয়েছি বাবা, এখানে আমরা পিওর ওয়াটার দিয়েছি, কি দিয়েছি আমরা, পিওর ওয়াটার দিয়েছি, কি দিয়েছি আমরা, পিওর ওয়াটার দিয়েছি। মানে এখানে কি দিইনি আমরা, আমি আরেকবার এই একই কথাই বলছি, এখানে আমরা কোনো সলিউট দিইনি, নো সলিউট, আমরা এখানে কোনো রকম সলিউট অ্যাড করিনি। আচ্ছা, যদি কোনো সলিউট না অ্যাড করি তাহলে আমরা একটা কথা লিখতে পারি যে এর সাই এস সমান 0। আমরা সলিউট যদি অ্যাড করি তাহলে এর ভ্যালু কি হয়, নেগেটিভ হয়। কিন্তু যদি এই যে -ICRT এই ফর্মুলায় তো চলে, যদি আমরা কোনো সলিউটই অ্যাড না করি তো তাহলে কি হবে, সাই এস কত হবে, 0 হবে। তাহলে একটা কথা মাথায় রাখবে যে সাই এস এর ভ্যালু 0 হয় কখন, যতক্ষণ কোনো সলিউট থাকে না, তখন সাই এস এর ভ্যালু 0 হয়। আর যদি সলিউট কোনো রকমে অ্যাড করে দাও তো এর এমনই একটা নেচার, এ জলের অণুকে সবসময় ডিক্রিজই, মানে র্যান্ডামনেসটাকে ডিক্রিজই করে। কেন ডিক্রিজ করে আমি বলবো। ঠিক তো, তো সাই এস এর ভ্যালুটা কী হয়, 0 কখনোই, যখন যদি কোনো সলিউট না থাকে তখন সাই এস এর ভ্যালু কী হয়, 0 হয়, তখন সাই এস এর ভ্যালু কী হয়, 0 হয়, মাথায় থাকবে। তাহলে আমরা একটা ওয়াটার পোটেনশিয়াল ফর্মুলাটা দেখে নিই, যে সাই ডাব্লু সমান কত লিখেছিলাম আমরা, সাই এস প্লাস সাই পি। তো দেখো, তাইলে এখানে যদি আমাকে ক্যালকুলেট করতে পারলে হোয়াট ইজ দ্য ওয়াটার পোটেনশিয়াল অফ দিস ওয়াটার, এই যে ওয়াটারটা আছে, যে ওয়াটার পোটেনশিয়াল কত হবে। তো দেখো আমরা এই ফর্মুলাটাতে কী কী বসাতে পারি। সাই এস এর ভ্যালু আমরা শিখে গেলাম কত বটে, 0, কত বটে, 0। এবার সাই পি এর ভ্যালুটাকে আমাকে কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে। তো সাই পি মানে এটা কিসের সাথে সম্পর্কিত, আমি তো বললাম এর নাম হচ্ছে প্রেশার পোটেনশিয়াল। তো এটা সম্পর্কিত কিসের সাথে, নাকি এটা প্রেশারের সাথে সম্পর্কিত, কিসের সাথে, প্রেশারের সাথে সম্পর্কিত। বলছে এই জলটার ওপর কতটা প্রেশার প্রযুক্ত হচ্ছে, দ্য অ্যামাউন্ট অফ প্রেশার অ্যাপ্লাইড অন দ্য ওয়াটার, এইটাকেই আমরা সাই পি দিয়ে ব্যাখ্যা করব। কেমন করে বলছে দেখো, বলছে এই যে জলটা আছে না, এই জলটার ওপর যেহেতু এর মুখটা খোলা আছে, এই এনভায়রনমেন্টের সাথে কিসে কানেক্টেড, মানে এ ওপেন এয়ারে আছে, কিসে আছে, ওপেন এয়ারে আছে, এর ওপরে বাতাস আছে। তাইলে যদি বাতাস থাকে তাহলে এর ওপর একটা বল প্রযুক্ত হয় বা একটা চাপ প্রযুক্ত হয়, যে চাপটাকে আমরা বলি অ্যাটমসফেরিক প্রেশার। কি বলি আমরা, অ্যাটমসফেরিক প্রেশার। ঠিক এ চেম্বারেও কে প্রযুক্ত হচ্ছে, এই অ্যাটমসফেরিক প্রেশারই প্রযুক্ত হচ্ছে। কে, আমি ছোট করে লিখছি, ATMP।
ঠিক তো? তো বলছে কি যে আমাদের প্রতিটা লিভিং সিস্টেমের উপর অ্যাটমসফেরিক প্রেসার প্রযুক্ত হচ্ছে। আমার মাথাতেও, আমার ঘাড়ে, আমার হাতেও কিন্তু অ্যাটমসফেরিক প্রেসার প্রযুক্ত হয়। কিন্তু তুমি বলো তো যে আমার মাথাটা কি এই চাপটার জন্য কোনো রকম কোনদিন ভারী লাগে, যে আমি মাথায় কিছু বইছি, এরকম কি মনে হয়? না, আমার মাথার ওজনটাকেই আমি ফিল করি হয়তো। মাথার ওজনটাও ফিল হয় না হয়তো, জানো ওই সিএসএফ থাকে বলে ও কী করে দেয়, বাউন্সি দেয়। তো বক্তব্য হচ্ছে আমার মাথার উপর কিন্তু অ্যাটমসফেরিক প্রেশার পড়ছে, কিন্তু তবুও এই অ্যাটমসফেরিক প্রেশারটাকে আমরা বুঝতে পারি না। তো ওরা তখন কি বলেছে, যদি অ্যাটমসফেরিক প্রেশার থাকে, যদি কি থাকে, অ্যাটমসফেরিক প্রেশার প্রযুক্ত হয়, তাহলে তুমি কি করতে পারো? অ্যাটমসফেরিক প্রেশার যদি প্রযুক্ত হয় কোনো বস্তুর ওপর, কোনো জলের ওপর যদি শুধুমাত্র অ্যাটমসফেরিক প্রেশার প্রযুক্ত হয়, তাহলে তুমি তার ভ্যালুটাকে কত ধরে নিতে পারো? জিরো ধরে নিতে পারো। কত ধরে নিতে পারো? জিরো ধরে নিতে পারো। ঠিক তো? কত ধরে নিতে পারো? জিরো ধরে নিতে পারো। তাহলে দেখো এখানে এ এবং বি চেম্বার, দুটো চেম্বার, এই জলগুলো ওপেন এয়ারে আছে, মানে তারা এনভায়রনমেন্টের সাথে কানেক্টেড, তাদের মুখগুলো খোলা আছে। এই যে তাদের মুখগুলো খোলা আছে, তাই এদের উপর শুধুমাত্র কোন বলই প্রযুক্ত হচ্ছে? বায়বীয় চাপ বা অ্যাটমসফেরিক প্রেশারই প্রযুক্ত হচ্ছে। তখন আমরা বলছি যে অ্যাটমসফেরিক প্রেশার যেহেতু প্রযুক্ত হচ্ছে না, তাহলে একেও কত ধরে নাও? একেও জিরো ধরতে বলেছে, কারণ এটা চাপটা প্রযুক্ত হলো, বলছে এটা সবার উপর প্রযুক্ত হয়, প্রতিটা লিভিং সিস্টেমে প্রযুক্ত হয়। তাহলে এই চাপটাকে তোমরা নেগলেক্ট করো এবং এটার ভ্যালুটাকে কত ধরো? জিরো। বলছে এর জন্য আমরা কি করব? জলের র্যান্ডামনেসকে কমানো বা বাড়ানো এই থিওরিতে যাব না। অ্যাটমসফেরিক প্রেশার উপর সবাই পড়ছে, তাই ওই ভ্যালুটাকে স্ট্যান্ডার্ডাইজ করে দাও। ওই ভ্যালুটাকে কী করে দাও? স্ট্যান্ডার্ডাইজ করে দাও। তো এটাকেও জিরো ধরলাম। আচ্ছা বলো তো, দেখো তো এপারে ওয়াটার পোটেনশিয়ালটা কত হলো? আমি সাই ডাব্লিউ সমান কি বলছি? সাই এস প্লাস সাই পি। সাই এস কত? জিরো, যেহেতু কোনো সলিউট নেই। আর সাই পি যেহেতু অ্যাটমসফেরিক প্রেশার প্রযুক্ত হচ্ছে, তাই সাই পিটাও জিরো। তাহলে এখানে কি হয়ে গেল? সাই ডাব্লিউ সমান কত হয়ে গেল? জিরো প্লাস জিরো মানে কত হয়ে গেল? জিরো। এই জন্যই আমি তোমাদেরকে বলেছিলাম যে পিওর ওয়াটার, যেখানে কি আছে? শুধুমাত্র পিওর ওয়াটার আছে, সলিউট নেই, এবং যার উপর শুধুমাত্র অ্যাটমসফেরিক প্রেশার প্রযুক্ত হচ্ছে, তার ওয়াটার পোটেনশিয়াল কত হয়? জিরো হয়। এবং দ্যাট উইল বি দ্য ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক তো? আমি তোমাদের দেখো একটু আগেও বলেছিলাম, যখন আমি প্রথমবারের জন্য শুধু বলে গেছিলাম যে পিওর ওয়াটারের ওয়াটার পোটেনশিয়াল কত হয়? জিরো হয়। যদি কোনো বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স না লাগে। এই এক্সটার্নাল ফোর্স কী জিনিস আমি এবার সেইটা বলবো, যে এক্সটার্নাল ফোর্স যদি লেগে যায়, তাহলে কিন্তু ওয়াটারের পোটেনশিয়াল এক্সেপশনালি কী হতে পারে? পজিটিভে যেতে পারে, কিন্তু এটা লিভিং সিস্টেমের উপর তেমনভাবে প্রযুক্ত হয় না। এটা যদি আমরা কোনো ফিজিক্সের বা জড়বস্তুর উপর যদি এটাকে অ্যাপ্লাই করি, তখন অবশ্যই ডেফিনেটলি হয় এক্সটার্নাল ফোর্স লাগিয়ে আমি ওয়াটারের পোটেনশিয়ালকে জিরোর থেকেও বেশি নিয়ে যেতে পারি। কিন্তু লিভিং সিস্টেমে আমরা ধরবো ওয়াটারের পোটেনশিয়াল ম্যাক্সিমাম, পিওর ওয়াটারের কত? জিরো, কারণ এখানে নর্মালি অ্যাটমসফেরিক প্রেশারই প্রযুক্ত হয়। ঠিক তো? তাহলে কি বলছে যে ওপেন সিস্টেমে, এটাকে কি বলছে? একটা সিস্টেম হিসাবে কল্পনা করছি যার উপর শুধু অ্যাটমসফেরিক প্রেশার প্রযুক্ত হচ্ছে, তাহলে সেই সিস্টেমে আমরা কি বলছি? যে ওপেন সিস্টেমে বলছে ওপেন সিস্টেমে পিওর ওয়াটারের কি হয়? পিওর ওয়াটারের ওয়াটার পোটেনশিয়াল কত হয়? জিরো হয়, এবং দ্যাট উইল বি দ্য ম্যাক্সিমাম ওয়াটার পোটেনশিয়াল ওপেন সিস্টেমে। ঠিক তো? সেটাকে ওপেন সিস্টেমে থাকতে হবে, মানে তার উপর কি বলছে? ওপেন সিস্টেম মানে তার উপর শুধু অ্যাটমসফেরিক প্রেশারকে তুমি যদি লাগাও, তাহলে এরকম ঘটনা ঘটতে পারে। এবার বক্তব্য হচ্ছে যে আমরা তো একটা দেখে নিলাম যে সাই পি, যদি অ্যাটমসফেরিক প্রেশার হয়, তাহলে এর ভ্যালু কত হয়? জিরো হয়। জিরো ধরতে বলেছে আমাদেরকে, নেগলেক্ট করতে বলেছে, যে ওটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে, নেগলেক্ট বলবো না, ওটাকে স্ট্যান্ডার্ডাইজ করে দিয়েছে, যে সবার ক্ষেত্রে এটা পড়েতে এটাকে তোমরা স্ট্যান্ডার্ডাইজ করে দাও। ঠিক তো? এরপরে বলছে যে এটার ভ্যালু কি পজিটিভ বা নেগেটিভ হয়? বলছে হ্যাঁ হয়। কেমন করে হয় দেখো। বলছে যদি মনে করো এইরকম আমরা একটা বিকার নিলাম, সেই বিকারের মধ্যে আমরা কি নিলাম? বিকারের মধ্যে আমরা এরকম জল নিয়েছি, আর এর মধ্যে আমি একটা কি লাগিয়ে দিয়েছি? মনে করো পিস্টন লাগিয়ে দিয়েছি। কি লাগিয়ে দিয়েছি? এর মধ্যে একটা মনে করো পিস্টন লাগিয়ে দিয়েছি। আঁকাটা একটু গন্ডগোল হচ্ছে। সেই পিস্টনটা নিয়ে যদি আমরা এখানে প্রেশার দিই, মানে আমরা কি করি? আমরা যদি ডাউনওয়ার্ড মুভমেন্ট করি, আমরা যদি কি করি? পুশ ক্রিয়েট করি। কি ক্রিয়েট করি?
পুশ, যদি ঠেলি, যেমন পিচকারিকে আমরা কি করি চিপি, তখন জলটা বাইরের দিকে বেরোয়। যদি পুশ ক্রিয়েট করি, বলছে এই যদি পুশ ক্রিয়েট করি না, তাহলে জলের র্যান্ডামনেস নাকি কি হয়, বৃদ্ধিপ্রাপ্ত হয়। মানে মুদ্রা কথা বলতে পারি তাহলে ওয়াটারের পোটেনশিয়াল বাড়ে। মানে মুদ্রা কথা আমরা বলতে পারি যে তখন সাই পি এর ভ্যালু কি হয় নাকি পজিটিভ হয়। আমি তোমাদের বলেছিলাম যে জলের র্যান্ডামনেস বাড়াবে তার ভ্যালুটাকে আমরা কি ধরবো, পজিটিভ ধরবো, কারণ এ ওয়াটারের পোটেনশিয়ালটাকে বা র্যান্ডামনেসটাকে বাড়াচ্ছে। তাহলে যদি পুশ ক্রিয়েট করি আমরা, কি হয়, ওয়াটারের পোটেনশিয়াল মানে প্রেশার পোটেনশিয়ালটাকে আমরা কি ধরি, পজিটিভ ধরি। আমাদের লিভিং সিস্টেমে এরকম উদাহরণ আছে। হ্যাঁ, আমরা পিস্টন মিস্টন তো লাগাবো না, কিন্তু এরকম পুশ ক্রিয়েট হয়, এরকম লিভিং সিস্টেমে উদাহরণ আছে। ঠিক তো। সেকেন্ড, আমরা যদি মনে করো এইরকমই বিকারটাকে নিয়ে কি করলাম, এইরকমই একটা বিকারকে নিয়ে কি করলাম, এরকম লাগালাম, জল দিলাম, আর এখানে একটা পিস্টন এরকম লাগিয়েছি। সেই পিস্টনটা লাগিয়ে আমরা কি করেছি, ওপর দিকে টানছি। আমরা কি তৈরি করছি, পুল দিচ্ছি। আমরা কি দিচ্ছি, টানছি। পিচকারিকে আমরা এরকম করে টানি, তাই তো, পিচকারিটা দিয়ে মিশে এরকম করে টানি, আবার এরকম করে ঠেলি। যখন ঠেলি আমরা পুশ করি, তখন এটাতে পজিটিভ ভ্যালু ক্রিয়েট করে। প্রেশারটার পোটেনশিয়ালটা কি হয় নাকি পজিটিভ হয়। কেন নাকি এই ওয়াটারের পোটেনশিয়াল র্যান্ডামনেসকে বাড়ায়। আর যখন আমরা পুল করি, টানি যখন, তখন নাকি ওয়াটারের র্যান্ডামনেস কি হয়, ডিক্রিজ হয়। ওয়াটারের র্যান্ডামনেস কী হয় নাকি ডিক্রিজ হয়। মানে মুদ্রা কথা কী হয়, ওয়াটারের পোটেনশিয়াল নাকি কমে যায়। এর জন্য কি বলছে যে আমরা এই পুল যদি ক্রিয়েট হয়, তখন সাই পিকে আমরা কি ধরবো বলো তো, নেগেটিভ ধরবো। কি ধরবো আমরা, নেগেটিভ ধরবো। ঠিক তো। এইটারও উদাহরণ লিভিং সিস্টেমে আছে। দেখো, প্রথমে আমি বলি পুশ, যেগুলো পজিটিভ প্রেশার, সেগুলোর উদাহরণ কি কি বলছে। সেগুলোর উদাহরণ হচ্ছে, আমরা প্রথম যেটা পড়বো তার নাম হচ্ছে রুট প্রেশার। আমরা দেখবে যখন প্ল্যান্ট ট্রান্সপোর্ট পড়বো না, জাইলেমের দিয়ে ট্রান্সপোর্ট, তখন এইটা একটা থিওরি বাবা, রুট প্রেশার থিওরি, প্রিস্টলি থিওরি। তো সেখানে বলছে যে এর জলটাকে ঠেলে ঢোকায়, পুশ করে ঢোকায়। ঠিক তো। এই একটা পজিটিভ হাইড্রোস্ট্যাটিক প্রেশার ক্রিয়েট করে। ঠিক তো। এটা ছাড়াও আরও কিছু উদাহরণ আছে, আমি লিখে দিচ্ছি। একটার নাম হচ্ছে টারগার প্রেশার। কি নাম, টারগার প্রেশার। এও নাকি কি প্রেশার, পজিটিভ প্রেশার। আমি আরেকটা প্রেশারের নাম লিখব, যেটার নাম হচ্ছে অসমোটিক প্রেশার। কি জিনিস জানি না, কিন্তু এগুলো আমি এখনই বলে রাখছি, অসমোটিক প্রেশার। ঠিক তো। পুল কি, পুল মানে আমি টানছি। এটাও যখন আমরা প্ল্যান্টের ট্রান্সপোর্ট পড়বো, তখন এও কিন্তু কাজে লাগবে। তো তখন দেখবো যে এই পুলও হচ্ছে এক ধরনের একটা ফ্যাক্টর, যেটা দিয়ে আমরা জলকে রুট থেকে লিফে বা সয়েল থেকে লিফে নিয়ে যাই, পুল দিয়েও। ঠিক তো। সেই রকম একটা প্রেশারের নাম হচ্ছে ট্রান্সপিরেশন পুল। এটারও যে থিওরিটা যিনি দিয়েছেন বা হাইপোথিসিসটা বলতে পারে, এতদিনে থিওরি হয়তো হয়ে গেছে, ট্রান্সপিরেশন, তার নাম হচ্ছে ডিকসন এবং জলি। তার একটা মতবাদ আছে, দ্যাট কোহিশন, অ্যাডিশন, টেনশন, ট্রান্সপিরেশন পুল থিওরি। ঠিক তো। সে বলে গেছেন যে ট্রান্সপিরেশন বাষ্পমোচনের জন্য একটা টান তৈরি হয়, পুল তৈরি হয়, এবং এটা কন্ট্রিবিউট করে নেগেটিভ প্রেশার। এর জন্য কি হয়, ওয়াটারের ট্রান্সপোর্ট হয়, মানে মূল থেকে জল কোথায় ঢোকে, পাতা অবধি যায়, কিন্তু এর ভ্যালুটা কি হয়, নেগেটিভ হয়। এর ভ্যালুটা কি হয়, নেগেটিভ হয়। তাহলে এই গেল আমাদের প্রেশার সম্পর্কিত গল্প। এবার আমরা একটু ইভ্যালুয়েট করে নিই কার ভ্যালু কত দূরে যায়, কেমন করে যায়। সবার প্রথমে আমরা আসছি সলিউট পোটেনশিয়াল, রেঞ্জটা আমরা দেখব। যে কী পড়বো আমরা, রেঞ্জ, যে ভ্যালুটা কত দূর থেকে কত দূর অবধি হয়, রেঞ্জ। হ্যাঁ, তো সলিউট পোটেনশিয়ালের ভ্যালু দেখলাম কত থেকে হয়, 0 হতে পারে যদি সলিউট না থাকে, 0 টু কি হতে পারে, সে নেগেটিভ হতে পারে। 0 থেকে কি হতে পারে, ম্যাক্সিমাম ভ্যালু 0 হয়, তাছাড়া কি হয়, ও নর্মালি নেগেটিভ হয়। যদি সলিউট থাকে নেগেটিভ হয়, নাহলে এমনি ভ্যালু 0 হয়। ঠিক তো। আমরা দেখে নিই প্রেশার পোটেনশিয়ালের গল্প কী। প্রেশার পোটেনশিয়ালে দেখব যে এর ভ্যালু নেগেটিভ হয়, এর ভ্যালু 0 হয়, এবং এর ভ্যালু পজিটিভও হয়। তিনটারই উদাহরণ আমরা দিয়ে দিই। যদি অ্যাটমসফেরিক প্রেশার থাকে, তাহলে তার ভ্যালু কী হবে, 0 ধরে নেবো, স্ট্যান্ডার্ডাইজ করে নিয়েছি। যদি কি হয়, পুল ক্রিয়েট করি, তখন নেগেটিভ হবে, আর যদি পুশ ক্রিয়েট করি, তখন পজিটিভ হবে। ওয়াটার পোটেনশিয়াল, এর ভ্যালু কী হয় লিভিং সিস্টেমে, তো এর ভ্যালু বলছে কি হয়, ম্যাক্সিমাম কত হয়, 0, এবং এর থেকে কমে কমে সে কোন দিকে যেতে পারে, নেগেটিভের দিকে যেতে পারে। পজিটিভ হয় না, কারণ সেই রকম এক্সটার্নাল ফোর্স আমরা ক্রিয়েট করি না। আমি বারবার বলেছি, এখানে পুশের কথা বলেছি, এর র্যান্ডামনেসকে বাড়ায়, কিন্তু আমরা দেখব লিভিং সিস্টেমের ভ্যালুটা 0 থেকে বেশি কিন্তু কোনো দিন হয় না। আমরা এটাও
পরে প্রমাণ করবো, এখন না। কিন্তু যদি আমরা জড় বস্তুতে মনে করো পাম্পে ইউজ করছি, সেখানে আমরা পুশ বা পুল ক্রিয়েট করছি, সেখানে ওয়াটারের পোটেনশিয়াল কিন্তু বাড়াতে পারি। আমরা একটা এক্সাম্পল দেখবে হয়তো পড়বো, যেটার নাম হচ্ছে আরও রিভার্স অসমোসিস। সেই রিভার্স অসমোসিস কিন্তু এটা একটা মেকানিক্যাল প্রসেস, এরকম প্ল্যান্টসরা বা কোনো লিভিং সিস্টেম এরকম রিভার্স অসমোসিস করে না। তো রিভার্স অসমোসিসে কি দেখব, যে এরকম ঘটনা ঘটবে যেখানে আমরা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করব, সেটার জন্য ওয়াটারের পোটেনশিয়াল পজিটিভ ভ্যালু আসতে পারে। নর্মালি ওয়াটারের পোটেনশিয়ালের পজিটিভ ভ্যালু আসে না, এর রেঞ্জটা কত হয়, 0 টু নেগেটিভে হয়, এবং 0 হচ্ছে ম্যাক্সিমাম। মাথায় থাকবে। এরপরে আমরা চলে যাই যে এই জিনিসগুলোকে ব্যবহার করে, এই যে শিখলাম যে ওয়াটার পোটেনশিয়াল কী বটে না বটে, এই জিনিসগুলোকে ব্যবহার করে আমরা একটা ফান্ডামেন্টাল প্রসেস পড়ব, যার নাম হচ্ছে কি অসমোসিস। তবে লাস্ট একটা কথা বলবো, এটা আমি তোমাদেরকে এখনই মাথায় ঢুকিয়ে রাখছি, এটার এক্সপ্লেনেশন আমি অনেকবার করব, ঠিক? এই তো ওয়াটার পোটেনশিয়াল পড়বো, আমি প্রথমেই পড়েছিলাম যে ওয়াটার পোটেনশিয়ালকে আমরা পড়ছি কেন, যে ওয়াটার পোটেনশিয়াল নাকি আমাদেরকে কি বলে দেয়, যে ওয়াটার পোটেনশিয়াল নাকি ওয়াটারকে ডিরেকশনটা বলে দেয়, যে সে কোন দিক থেকে কোন দিকে যাবে, সে নাকি কি বলে দেয়, ওয়াটারের ডিরেকশন বলে দেয়, ডিটারমাইন দ্য ডিরেকশন অফ ওয়াটার। তো কেমন করে ডিরেকশন দেয়, এখনও তো একবারও এই সম্পর্কে কোনো কথা বললাম না। এই তো লাস্ট যখন আমরা সলিউট পোটেনশিয়াল, এই প্রেশার পোটেনশিয়াল পড়লাম, তখনও দেখলাম যে এরকম বিকার রেখেছি, দুটো চেম্বার রেখেছি, এ এবং বি, কিন্তু আমরা কোনো মুভমেন্ট পেলাম না, কোনো নির্দিষ্ট দিকে দেখলাম কেউ যাচ্ছে না, কোনো ডিরেকশন নেই, যে দেখো ডিরেকশনের ঘরটা কাটা আছে। তো কিভাবে ডিরেকশন দেয় এবার আমি বলবো। দেখো, প্রথমে আমি তোমাদেরকে আগে আমি আসল যে ইনফরমেশন সেইটা বলবো, তারপরে আমি এক্সপ্লেনেশন মানে এক্সপ্লেন করবো, এক্সপ্লেনেশনে তারপরে যাব। তো বলছে ওয়াটার পোটেনশিয়াল বা ওয়াটারের মলিকিউল সবসময় তার হাই পোটেনশিয়াল এরিয়া থেকে কোন দিকে যায়, সে নাকি লো ওয়াটার পোটেনশিয়াল এরিয়ার দিকে যায়। কোন দিকে যায়, লো এরিয়ার দিকে যায়। মানে যেখানে ওয়াটারের পোটেনশিয়াল হাই হয়, সেখান থেকে জলের অণু যেখানে ওয়াটারের পোটেনশিয়াল লো হয় সেই দিকে যায়। মানে এটা ঠিক বোঝা গেল না কি বলছে, এক্সপ্লেন করছি আমি। এটাকে আগে সবার আগে বাক্সবন্দি করি, এটা একদম থিওরি, এর কোনো ব্যতিক্রম নেই, কোনো জায়গায় কোনো ব্যতিক্রম নেই। এটা একদম মাথায় রাখতে হবে যে ওয়াটারের মুভমেন্টটা বা ডিরেকশনটা কেমন হয়, যে ওয়াটার সবসময়, ওয়াটারের মলিকিউল তার হাই পোটেনশিয়াল এরিয়া থেকে লো পোটেনশিয়াল এরিয়ার দিকে মুভ করে। কেনই বা মুভ করে, মুভ করার জন্য কি আরও কিছু ফ্যাক্টর রয়েছে, না শুধু ওয়াটার পোটেনশিয়ালই এই কাজটা করিয়ে দেয়? না, বলছে আরও কিছু ফ্যাক্টর রয়েছে, সেটার জন্যই আমরা পড়বো যে অসমোসিস। তার আগে আমরা শিখবো যে হাই থেকে লোয়ের দিকে কেন মুভ করে। দেখো, আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। ধরে নাও আমি আমার বাড়ি থেকে মনে করো আমার স্কুল, আমি যেখানে চাকরি করি সেই স্কুল যেতে আমার মনে করো সময় লাগে 5 মিনিট। কত সময় লাগে, 5 মিনিট। আমি হেঁটে হেঁটে মনে করো যাচ্ছি, আমার যেতে সময় লাগে, আমার স্কুল যেতে সময় লাগে, আমার কত সময় লাগে, 5 মিনিট। ঠিক তো? এবার কি হলো ঘটনা, যে আমি একা একা যাচ্ছি, 5 মিনিট সময় লাগছে। ঠিক তো? তো আমাকে কার সাথে কল্পনা করছি, যে আমি হচ্ছি ওয়াটারের মলিকিউল। এবারে আমার যে কলিগসরা আছে, সহকর্মীরা আছে, তো তাদেরকে আমি ধরে নিচ্ছি যে তারা ইকুইভ্যালেন্ট টু, বা তারা অ্যানালজি, তাদের কাদের সাথে অ্যানালজি করছি আমি, তারা হচ্ছে সলিউট, তারা হচ্ছে দ্রাবক। তো তারা বলল যে তারা নাকি আমার সাথে স্কুল যাবে। তারা কি করলো, আমার ঘাড়ে চেপে গেল। তারা আমার একজন কি করলো, মনে করো এটা হচ্ছে আমার এক কলিগ, সে আমার কি করে গেল, এরকম ঘাড়ে চেপে গেল। এবার বলো তো, আমি কি আর 5 মিনিটে হেঁটে হেঁটে তাকে ঘাড়ে নিয়ে এরকম বয়ে বয়ে স্কুল যেতে আমি পারবো? আমার শক্তিটা কি হয়ে যাবে, কমে যাবে। তো এখানেও গল্পটা তাই। বলছি ওয়াটার যখন একদম ফ্রি অবস্থায় থাকে না, যখন কোনো সলিউট থাকে না, শুধু জল আছে, তো তার শক্তিটা নাকি সর্বোচ্চ, তার গতিশক্তিটাও নাকি সে সময় সর্বোচ্চ, সে খুব ফাস্ট দৌড়াতে পারে। কিন্তু তার মধ্যে যখনই আমি সলিউট চিনি অ্যাড করলাম না, ওই চিনির অণুটা জল অণুর ঘাড়ে চেপে যায়। ঠিক তো? ফলে জল অণুটার যে শক্তিটা কমে যায়, জল অণুটা আর অত ফাস্ট কি করতে পারে না, মুভ করতে পারে না। এবার বলছে আমি যত বেশি সলিউট অ্যাড করব, তত নাকি জল অণুর ঘাড়ে তত বেশি চিনি চাপতে থাকে। মনে করো আমি 10 গ্রাম আমি চিনি অ্যাড করেছিলাম। তো 10 গ্রাম চিনি অ্যাড করে আমি দেখলাম যে প্রত্যেকটা অণুর গায়ে কটা করেই হয়তো চিনি চেপেছে, একটা করেই চিনি চেপেছে। এবার মনে করো আমি
কি করেছি, 500 গ্রাম চিনি দিয়ে দিয়েছি। কত গ্রাম চিনি দিয়ে দিয়েছি? 500 গ্রাম চিনি দিয়েছি। কি দেখলাম, প্রত্যেকটা অণুর গায়ে প্রায় 10-12টা করে গিয়ে চেপে গেছে, চিনি চেপে গেছে। তো এবার তুমি আমাকে বলো যে যদি আমার গায়ে একজন চেপে যায়, আমি তাও মোটামুটি স্কুল চলে যাব। স্কুল যেতে হয়তো আমার হয়তো 15 মিনিট সময় লাগবে, কিন্তু আমার গায়ে যদি 15-20 জন চেপে যায়, তাহলে কি আমি ভালো করে স্কুল যেতে পারবো? হয়তো আমি খুব আস্তে আস্তে কচ্ছপের মতন নড়বো। ঠিক তো? তার মানে আমার জলের শক্তিটা কি হয়, জল অণুর গায়ে এরকম 20-25টা কে চেপে যায়, সুগার মলিকিউল চেপে যায়, বন্ডিং হয়। এর ফলে কি হয়, জল অণুর যে এনার্জিটা সেটা লোয়ার্ড হয়ে যায়। এর ফলে ওয়াটারের পোটেনশিয়াল কি হয়ে যায়, কমে যায়। তাহলে জল অণুর শক্তি কি হয়ে যায়, তখন কমে যায়। এবার দেখো, নেচার একটা কথা বলে যে যার শক্তি বেশি, প্রকৃতি একটা কথা বলে যার শক্তি বেশি সেই দৌড়াদৌড়ি করবে, যার শক্তি কমে গেছে সে দৌড়াদৌড়ি করবে না, সে দৌড়াদৌড়ি করবে না। তো এখানে আমি সেই কথাটাই বললাম যে যেখানে ওয়াটারের পোটেনশিয়াল হাই, মানে যেখানে জল অণুর শক্তি বেশি, যেখানে জল অণুর মধ্যে সলিউটের পরিমাণ কম বা সলিউট নেই, তারই এনার্জি হয়। আর যেখানে ওয়াটারের পোটেনশিয়াল লো, মানে সেখানে জল অণুর মধ্যে সলিউট আছে, বেশি পরিমাণে আছে, বা আছে, সলিউট আছে। ঠিক তো? তো এর জন্য জলের পোটেনশিয়ালটা কী হয়ে গেছে, জল অণুর শক্তিটা কমে গেছে। তাহলে তোকে বলেছে, একে বলেছে যে তুমি থামো। কাকে দৌড়া করা শুরু করব, যে আমরা যেখানে ওয়াটারের এনার্জি হাই সেই দৌড়ে কোন দিকে যাবে, যেখানে ওয়াটারের এনার্জি লো। এটা একদম ইউনিভার্সাল রুল, এর কোনো ব্যতিক্রম নাই। মানুষ বলো, গরু বলো, কুকুর বলো, জড় বস্তু বলো, সব ক্ষেত্রে এইরকমই হয়, ন্যাচারালি এইরকমই হয়। যদি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করি, ওয়াটারের মলিকিউল তার হাই এনার্জি এরিয়া থেকে লো এনার্জি এরিয়ার দিকেই যায়। ঠিক তো? আমি এখানে তোমাদের বললাম যে সলিউট কেমনভাবে ওয়াটারের পোটেনশিয়ালকে কমায় বা বাড়ায়। আসলে কি করে, সলিউটের অণুগুলো ঘাড়ে চেপে যায়, তখন জল অণুর শক্তিগুলো কমে যায়। তাই তুমি যত বেশি সলিউট অ্যাড করবে ওই জল অণুর ঘাড়ে, তত বেশি সলিউট অণু চাপবে। মানে এক জায়গায় 10 গ্রাম চিনি অ্যাড করেছো, এক জায়গায় 50 গ্রাম চিনি অ্যাড করেছো। ঠিক তো? দুজনেরই শক্তি কমেছে, কিন্তু যেখানে তুমি 50 গ্রাম চিনি অ্যাড করেছো তার শক্তি অনেকটা বেশি কমে গেছে, তার শক্তি অনেকটা বেশি কমে গেছে। তাহলে এ স্থির থাকবে। যেখানে 10 গ্রাম চিনি অ্যাড করেছো, তার এনার্জিটা, ওয়াটার পোটেনশিয়ালটা হাই, কার তুলনায়, এর তুলনায়। তখন জলটা এদিক থেকে ওদিকে মুভ করবে। কেনই বা মুভ করবে? তো সেই প্রসেসটা পড়ার জন্য আমরা যেটা পড়ছি তার নাম হচ্ছে কি, অসমোসিস। তার নাম হচ্ছে কি, অসমোসিস। দেখো, অসমোসিস হচ্ছে, প্রথমে বলি, ইট ইজ এ ন্যাচারাল প্রসেস। ইট ইজ এ ন্যাচারাল প্রসেস। ন্যাচারাল প্রসেস। এই প্রসেসটার জন্য কোনো এনার্জি লাগে না। নেচার এটাকে ফেভার করে, এরকম প্রসেসকে। কেন ফেভার করে? এমনি এমনি অসমোসিস ঘটিয়ে দেবে? বলছে না, এগুলোকে, এই অসমোসিসকে চালানোর জন্য বা ওয়াটারকে মুভ করার জন্য কি দরকার বলো তো? একটা ড্রাইভিং ফোর্সের দরকার হয়। কি দরকার হয়? একটা ড্রাইভিং ফোর্সের দরকার হয়। এই ড্রাইভিং ফোর্স মানে হচ্ছে চালিকা শক্তি, যে জলকে একদিক থেকে অন্যদিকে মুভ করাবে। যদি এমনি এমনি দুদিকেই জলের এনার্জি একই আছে, তাইলে বলছে জল অণু এরকমভাবে মুভ করবে না, র্যান্ডামলি মুভ করবে, প্রপার কোনো ডিরেকশন দেখতে পাবো না। কিন্তু জল অণুর যদি তুমি প্রপার ডিরেকশন দেখতে যাও, যার জন্য আমরা ওয়াটার পোটেনশিয়ালকে পড়ছি, তার জন্য বলছে কিছু ড্রাইভিং ফোর্সের দরকার হয়। সেই ড্রাইভিং ফোর্সটা যদি না থাকে, তুমি ডিরেকশনটা দেখতে পাবে না। এই জন্যে আমরা যখন ওই দেখো এইখানটা পড়েছিলাম, সেখানে আমরা কোনো ডিরেকশন দেখতে পাইনি, কোনো ড্রাইভিং ফোর্স ছিল না। তো ড্রাইভিং ফোর্স কারা? বলছে দেখো, আমাদের লিভিং সিস্টেমে ড্রাইভিং ফোর্স হচ্ছে দু রকমের, মানে দুটো জিনিস। ঠিক তো? দুটো জিনিস। একটার নাম হচ্ছে কি, সলিউট। এ নাকি কি করতে পারে, ড্রাইভ করতে পারে। আর দু নাম্বার আরেকটার নাম হচ্ছে প্রেসার। আরেকটার নাম হচ্ছে প্রেসার। তো সলিউট কি করে ড্রাইভ করে? সলিউট কিভাবে ওয়াটারের ফ্লোটাকে, ডিরেকশনাল ফ্লোটাকে কিভাবে ড্রাইভ করে? বলছে সলিউট কি করে নাকি, নাকি কি করতে পারে, কনসেন্ট্রেশনের গ্রেডিয়েন্ট তৈরি করতে পারে। কি করতে পারে? কনসেন্ট্রেশনের গ্রেডিয়েন্ট তৈরি করতে, মানে কি করতে পারে, আমি সলিউট দিয়ে দুটো দ্রবণের আমি কি করতে পারি, ঘনত্বের পার্থক্যের সৃষ্টি করতে পারি। যদি পার্থক্যের সৃষ্টি করতে পারি, তবে যে এই কী হবে, এরকম ফ্লো আমরা দেখতে পাবো। তারপরেও কিছু ক্রাইটেরিয়া আছে। আর যদি আমরা পার্থক্যের সৃষ্টি না করতে পারি, দুজনকে সেম সলিউট দিই, সেম একই একই 100 ml জল, দুজনকেই আমি 10 গ্রাম করে চিনি দিলাম, আমি এরকম কোনো ঘটনা দেখতে পাবো না, কোনো ন্যাচারাল প্রসেস হবে না।
ঠিক তো? ন্যাচারালি কি হবে, ওয়াটার একদিক থেকে আরেক দিকে মুভ করবে। এই ঘটনাটা যদি আমি আমার চোখের সামনে দেখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, একটা ড্রাইভিং ফোর্সকে লাগাতে হবে। তো একটা ড্রাইভিং ফোর্স আমি কার মাধ্যমে লাগাতে পারি, আমি সলিউট দিয়ে। যে সলিউট আমি অ্যাড করে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি। আমি কেমন করে, যে দুদিকে ভিন্ন ভিন্ন পরিমাণে সলিউট দিলাম, এর ফলে কি হলো, আলাদা আলাদা ঘনত্বের সৃষ্টি হলো। তবে যেই আমি কি দেখতে পাবো, জল অণুর আমি ওই যে হাই এনার্জি এরিয়া থেকে লো এনার্জি এরিয়ার দিকে আমি ডিরেকশনাল ফ্লো দেখতে পাবো। ঠিক তো? আর দ্বিতীয় যেটা প্রসেস, তার নাম হচ্ছে, দ্বিতীয় যেটা মানে ফ্যাক্টর ড্রাইভিং ফোর্স আমি ক্রিয়েট করতে পারি আরেকটা জিনিস দিয়ে, যার নাম হচ্ছে প্রেশার। যার নাম হচ্ছে প্রেশার। আমি এখানে প্রেশার দিয়ে কি করতে পারি, আমি হাই প্রেশার, যেটা রুল বাবা সবসময়, যে হাই প্রেশার রিজিয়ন থেকে আমরা জলের ফ্লো সবসময় কোন দিকে দেখতে পাবো, লো প্রেশার রিজিয়নের দিকে দেখতে পাবো। তাহলে আমরা যদি কোনো দিন কোনো জায়গায় প্রেশার গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি, কি করতে পারি, আমরা চাপের পার্থক্য তৈরি করতে পারি, কি করতে পারি, প্রেশারের গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি, পাইলেও আমরা জলের এরকম ফ্লো দেখতে পাবো। তো প্রেশার গ্রেডিয়েন্টের আমি ছোট একটা উদাহরণ দিই, যে জল সবসময় নাকি কি বলছে, হাই প্রেশার এরিয়া থেকে লো প্রেশার এরিয়ার দিকেই মুভ করে। আমরা থুতু পেলি, থু করে করি, থু যখন করি আমরা এখানে মুখের মধ্যে প্রেশার ক্রিয়েট করি, জলটা কোন দিকে যায়, বাইরের দিকে যায়, যেখানে প্রেশার কম আছে, লো প্রেশার এরিয়ার দিকে যায়। ঠিক তো? তো প্রেশার হচ্ছে এরকম আরেকটা ড্রাইভিং ফোর্স। যদি এরকম দুটো জায়গা থাকে, এক জায়গায় প্রেশার বেশি, এক জায়গায় প্রেশার কম, তাহলে সেখানে কি দেখতে পাবো, যে আমরা কি দেখতে পাবো, যে এরকম ওয়াটারের ডিরেকশনাল ফ্লো দেখতে পাবো, হাই ওয়াটার পোটেনশিয়াল এরিয়া থেকে লো ওয়াটার পোটেনশিয়াল। এইটা বাবা রুল, এইটা কোনো দিনই চেঞ্জ হবে না, এইরকমই ফ্লো হবে। ঠিক তো? একবার সলিউট দিয়ে করতে পারি, একবার প্রেশার দিয়ে করতে পারি। তো আমরা যে পদ্ধতিটা পড়ছি না, যার নাম হচ্ছে কি বলতো, যার নাম হচ্ছে অসমোসিস। তো অসমোসিস কোন জিনিসটাকে ডিফাইন করে বলতো, অসমোসিস বলে যে অসমোসিস হচ্ছে সলিউট ড্রিভেন, কি বলবো, ওয়াটার ফ্লো। ঠিক তো? সলিউট দিয়ে আমরা কি তৈরি করব, এখানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি করব। এবং নেচার কি করবে, এই যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা তৈরি হচ্ছে, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে পার্থক্য, কনসেন্ট্রেশন মানে হচ্ছে ঘনত্ব, যে পার্থক্যটা আছে এই পার্থক্যটা নষ্ট করার চেষ্টা করবে, দুজনকে সমতায় আনার চেষ্টা করবে, ইকুইলিব্রিয়ামে আনার চেষ্টা করবে। এই পদ্ধতিটারই নামই হচ্ছে অসমোসিস। এখানে প্রেশারের গল্প নেই। আমরা কার গল্প করব, এখানে একটা ড্রাইভিং ফোর্সের গল্প করব, দ্যাট ইজ সলিউট ড্রিভেন, কি বলবো, ওয়াটার ফ্লো, ডিরেকশনাল ওয়াটার ফ্লো। তার নাম হচ্ছে অসমোসিস। এখানে প্রেশার দ্বারা করব না, করতে পারি আমরা, অ্যাপ্লাই করতে পারি, সেটা পরের ব্যাপার। কিন্তু ন্যাচারালি যদি আমরা এই প্রসেসটাকে দেখি, নেচার যদি করে, আমরা কিছু করব না, প্রকৃতিই করে দেবে। তখন দেখব যে আমাকে কি করতে হচ্ছে, দুটো জায়গা তৈরি করতে হচ্ছে, সেই দুটো জায়গায় আমাকে সলিউট অ্যাড করব, কিন্তু ভিন্ন পরিমাণে সলিউট অ্যাড করব, যার ফলে কি হয়, দুটো জায়গার ঘনত্ব আলাদা হয়, পার্থক্য তৈরি করতে হবে। যদি পার্থক্য তৈরি করতে পারি, তাইলে আমরা ওয়াটারের ফ্লো বা ম্যাজিকটা দেখতে পাবো, যে হাই পোটেনশিয়াল এরিয়া থেকে লো পোটেনশিয়াল এরিয়ার দিকে যাচ্ছে। ঠিক তো? আর যদি আমরা না পার্থক্য করি, দু জায়গায় এক জায়গায় আমরা কি একই পরিমাণে সলিউট দিয়ে আমরা এরকম কোনো ফ্লো দেখতে পাবো না। ঠিক তো? তাইলে আমরা একটু অসমোসিস সম্পর্কে জানি। তাইলে আমরা সেকেন্ডটা পরে পড়বো, যেখানে প্রেশার দিয়ে আমরা কি করব, আমরা এরকম ফ্লো দেখব, সেই ম্যাজিকটা আমরা বা সেই এক্সপেরিমেন্টটা আমরা পরে করব। আমরা অসমোসিস দেখব, যেখানে সলিউট ড্রিভেন একটা প্রসেস, যেখানে কি হয়, এনার্জি লাগে না, কিন্তু সলিউটের দ্বারা আমরা ঘনত্বের পার্থক্য সৃষ্টি করি, এবং নেচার সেটাকে কি করে দেয়, সেম করে দেয়। ঠিক আছে, চলো দেখো কি জিনিস। আমি ওই রকমই একটা মোটামুটি বাজে আঁকাতে আমি একটা ওই রকম বিকার আঁকলাম। একটা এ চেম্বার, একটা বি চেম্বার। দেখো আমার কথাটা মন দিয়ে শোনো। আমি কি করলাম, আমি এ চেম্বারের মধ্যে 200 ml জল দিলাম। কত ml জল দিলাম, 200 ml। কি হলো, যখন জলটা গেল, আমি কি বলেছিলাম, জলের সমোচ্চশীলতা ধর্মের জন্য দুদিকেই সম পরিমাণে জল চলে এলো। ঠিক তো? এ এবং বি চেম্বারে দুজনেরই জলের যেটা হাইট বা লেভেল, সেটা সেম লেভেলে আছে। এবং দুটো চেম্বারের মধ্যেই বলতে পারি, যদি আমি একটা কাল্পনিক লাইন দিয়ে ভাগ করি, এরকম একটা কাল্পনিক লাইন দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে বলবো এটাতে 100 ml জল আছে, ওটাতেও 100 ml জল আছে। তো আমি একটু পাশে লিখে নিই, হ্যাঁ, যে এতে কত ml জল আছে, 100 ml জল আছে, বিতেও কত ml জল আছে, 100 ml জল আছে। ঠিক আছে, এই কাল্পনিক লাইনটাকে আমি তুলে দিচ্ছি।
এই কাল্পনিক লাইনটাকে আমি তুলে দিচ্ছি, হয়েছে। এরপরে আমি কি করব, বলছে একটা বিশেষ টাইপের একটা আমি মেমব্রেন আনবো। আমি এ নিয়ে আর কথা বলবো না, যে আমরা জানি মেমব্রেনের কিছু টাইপ হয়, দ্যাট ইজ পারমিয়েবল মেমব্রেন, সেমি পারমিয়েবল মেমব্রেন অ্যান্ড ইমপারমিয়েবল মেমব্রেন। ঠিক তো, আমরা এটাকে কিসের উপর ভিত্তি করে ভাগ করি, যে একটা সলিউশনের মধ্যে যে দুটো কম্পোনেন্ট আছে, একটার নাম হচ্ছে সলিউট, একটার নাম হচ্ছে সলভেন্ট। ঠিক তো, তো এই যে সলিউট এবং সলভেন্টকে কারা পাস করায়, ঠিক তো, যদি পারমিয়েবল মেমব্রেনের মধ্যে সলিউট এবং সলভেন্ট দুজনই থাকে, পারমিয়েবল মেমব্রেন কি করে, সলিউটকেও পাস করিয়ে দেয়, সলভেন্টকেও পেরোতে দেয়, মানে নিজের মধ্য দিয়ে পেরোতে দেয়, দুজনকেই পাস করিয়ে দেয়। যদি একটা ইমপারমিয়েবল মেমব্রেনের মধ্য দিয়ে আমি পাস করাই, তাহলে দেখতে পাবো সলিউট এবং সলভেন্ট দুজনের মধ্যে কেউই কি হচ্ছে না, ওই মেমব্রেনটাকে পেরোতে পারছে না, পাস করতে পারছে না, তাকে বলবে ইমপারমিয়েবল মেমব্রেন। লিভিং সিস্টেমে এটার কোনো উদাহরণ সেভাবে নেই। যদি কোনো ওয়্যাক্সি কোটিং থাকে, যেমন সুবেরিনেস কোটিং থাকে, কোনো ওয়্যাক্সের কোটিং থাকে, কিউটিক্যালের কোটিং থাকে, তবে দেখবো যে সলিউসে সলভেন্ট বা সলিউট কাউকেই এন্ট্রি দিচ্ছে না। কিন্তু এগুলো হচ্ছে কোটিং, ঠিক তো, এগুলো হচ্ছে কোটিং, মানে একটা লেয়ার, তার উপর একটা বিশেষ কোটিং দেওয়া হয়েছে, তো এরকম বলতে পারি তারা ইমপারমিয়েবল নেচার। এটা জড় বস্তু দিয়ে যদি উদাহরণ দিই, তাহলে ইমপারমিয়েবল হচ্ছে পলিথিন, ঠিক আছে। পারমিয়েবল হচ্ছে লিভিং সিস্টেমে যদি উদাহরণ দিই, নন লিভিং থিংই বলছি, যার নাম হচ্ছে সেল ওয়াল। প্রাইমারি সেল ওয়াল সাধারণত কি হয় নাকি, সে একদম কি হয়, পারমিয়েবল নেচারের হয়, মানে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, এগুলো হচ্ছে একদম পোরাস হয়, ঠিক তো, পলিস্যাকারাইড মেটা পাবে, একদম পোরাস নেচারের হয়, এরা সবাইকে পাস করিয়ে দেয়, সলিউট সলভেন্ট সবাইকে পাস করিয়ে দেয়, ঠিক তো। আচ্ছা, যদি সেকেন্ডারি মেমব্রেন হয়, মানে যদি লিগনিন হয়, এর নাকি একটু ইমপারমিয়েবিলিটি দেখা যায়, তো নর্মালি এও পারমিয়েবলই হয়। আচ্ছা, যদি এরকম নন লিভিং উদাহরণ দিই, তাহলে দ্যাট ইজ ফিল্টার পেপার ইজ এ পারমিয়েবল মেমব্রেন, ঠিক আছে। আচ্ছা, সেমি পারমিয়েবল জিনিসটা কি, একে অনেকে বলে হাফ পারমিয়েবল। এ কী করে, যে সলিউশনের যে দুটো কম্পোনেন্ট আছে, একটার নাম হচ্ছে সলভেন্ট, একটার নাম হচ্ছে সলভেন্ট, একটার নাম হচ্ছে সলিউট, এ শুধুমাত্র একজনকে পারমিশন দেয় তাকে পাস করার জন্য, শুধুমাত্র কাকে পাস করার জন্য পারমিশন দেয়, যে সলভেন্টকে শুধু পেরোতে দেয়, আর সলিউটকে কী করে দেয়, আটকে দেয়। সেজন্য একে অনেকে বলে হাফ পারমিয়েবল, যে অর্ধেকটাকে, একটা সলিউশনের দুটোর মধ্যে অর্ধেকটাকে কী করলো, পাস করালো, যার নাম হচ্ছে কি সেমি পারমিয়েবল। এই সেমি পারমিয়েবলের আরেকটা স্টেটাস হয়, যেটাকে বলা হয় সিলেক্টিভলি পারমিয়েবল। এই সেমি পারমিয়েবল মেমব্রেনগুলোই চ্যানেল ক্যারিয়ার দিয়ে সলিউটকেও দরকার পড়লে পাস করাতে পারে। তো আমরা এসব ধরবো না, আমরা পড়বো যে আমরা একটা বিশেষ ধরনের মেমব্রেন, যার নাম বললাম সেমি পারমিয়েবল মেমব্রেন। আমরা এরপরে কি করলাম, ওই যে 200 ml জল ঢেলেছি, 200 ml জল ঢালার পরে এ চেম্বারও 100 ml, বি চেম্বারও 100 ml, কাল্পনিক রেখা দিয়ে ভাগ করেছি। এই কাল্পনিক রেখাটাকে এবার সত্যি করে দেবো। ওই কাল্পনিক রেখাটার জায়গায় আমরা কি করলাম, একটা সেমি পারমিয়েবল মেমব্রেনকে লাগিয়ে দিলাম, ঠিক আছে। কি লাগিয়ে দিলাম, একটা সেমি পারমিয়েবল মেমব্রেনকে লাগিয়ে দিলাম। আমি ছোট করে লিখছি এসপিএম, সেমি পারমিয়েবল মেমব্রেন, ঠিক তো। প্লাজমা মেমব্রেন হচ্ছে এরকম সেমি পারমিয়েবল মেমব্রেনের উদাহরণ, আর যদি নন লিভিং বলো, দ্যাট ইজ পার্চমেন্ট পেপার হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেনের উদাহরণ নন লিভিংয়ের মধ্যে। এবার দেখো, মন দিয়ে শোনো আমার কথাটা কি বলছি। আমি কি করলাম, এ চেম্বারে আমি কি করব, সলিউট দিয়ে আমি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি করব, মানে এ আর বি চেম্বার এখন দুটো আলাদা হয়ে গেছে, আমি এদের দুজনের মধ্যে আমি কি করব, ঘনত্বের পার্থক্য সৃষ্টি করব। এখন শুধুমাত্র পিওর ওয়াটার আছে, তাহলে ওয়াটার পোটেনশিয়াল জিরো হয়ে আছে, কত হয়ে আছে, এর ওয়াটার পোটেনশিয়াল জিরো, এরও ওয়াটার পোটেনশিয়াল কত হয়ে আছে, জিরোই হয়ে আছে, কারণ এখানে শুধু আছে কি আছে, এখানে জল আছে। এরপর আমি এর মধ্যে চিনি অ্যাড করব। কি করলাম, আমি একটু এ চেম্বারের মধ্যে আমি 20 গ্রাম কি করে দিলাম, চিনি অ্যাড করলাম, ঠিক আছে। কত গ্রাম অ্যাড করলাম আমি একটু লিখে নিই, যে 100 ml জল আছে, আর 20 গ্রাম আমি কি অ্যাড করেছি, সুগার অ্যাড করেছি। আমি বি চেম্বারের মধ্যে কি করলাম, আমি ভিন্ন পরিমাণে চিনি অ্যাড করতে হবে, তবে আমি কনসেন্ট্রেশনের গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবো। ধরে নাও এখানে 80 গ্রাম চিনি অ্যাড করলাম, তাহলে কত হয়ে গেল, বিতে আমার 80 গ্রাম কি হয়ে গেল, সুগার হয়ে গেল। এবার বলো তো, যে কার ঘনত্ব বেশি হলো, মানে যদি আমি এটার মধ্যে আঙুল ঢুকিয়ে চাটি, তাহলে দেখতে পাবো কম মিষ্টি, 20 গ্রাম চিনি আছে, 100 ml জলে 20 গ্রাম চিনি আছে। আর বিটার মধ্যে যদি আঙুল ঢুকিয়ে চাটি, তাহলে কি দেখতে পাবো, যে বিটাতে 80 গ্রাম চিনি থাকার জন্য এটা বেশি মিষ্টি। এবার আমাকে বলতে হবে যে কি ঘটনা ঘটেছে, যে এ কি হয়ে গেছে, এর ঘনত্ব কি আছে, এর যেটা কনসেন্ট্রেশন বা এর যেটা ডেন্সিটিও বলতে পারো গোদা ইংলিশে,
ঠিক তো? এর কনসেন্ট্রেশন কি বলছে, এর কনসেন্ট্রেশন কম, কারণ এর মধ্যে সলিউট কম আছে। কে কম আছে? সলিউট কম আছে। আর বি এর যেটা কনসেন্ট্রেশন সেটা নাকি হাই, কারণ এর মধ্যে কে বেশি আছে, এর মধ্যে নাকি কে বেশি আছে, সলিউট বেশি আছে। কে বেশি আছে? সলিউট বেশি আছে। তো আমাকে বলো তো কার ওয়াটার পোটেনশিয়াল বেশি হবে? আমি তোমাদের বলেছিলাম এখানে 20 গ্রাম চিনি আছে, মানে এখানে জল অণুগুলোর গায়ে হয়তো একটা একটা করে চিনির অণু মাথায় চেপেছে, আর এই বি চেম্বারে জল অণুগুলোর গায়ে হয়তো এক একজনের পেছনে 6টা 7টা করে চেপে গেছে, কারণ এখানে 80 গ্রাম চিনি আছে, বেশি চিনি আছে। তাহলে চিনিগুলো জল অণুর গায়ে, একটা জল অণুর গায়ে হয়তো 6-7টা করে চিনি চেপে গেছে। তাহলে এর কি হবে? পোটেনশিয়াল এনার্জি বা ওয়াটার পোটেনশিয়াল কি হবে? কি হবে? লো হবে। আর কার ওয়াটার পোটেনশিয়াল হাই হবে? এ চেম্বারের ওয়াটার পোটেনশিয়াল কি হবে? হাই হবে। ক্যালকুলেট করে বলছি না, শুধু বলছি যে বি এর তুলনায় বেশি, আর একে বলছি এ এর তুলনায় কম। এবারে দেখো, যদি এরকম আমরা ঘনত্বের পার্থক্যের সৃষ্টি করতে পারি, একদিকে 20 গ্রাম একদিকে 80 গ্রাম, তাহলে কি বলছে যে নেচারই, আমাদেরকে কিছু করার দরকার নেই, নেচারই একটা ঘটনা ঘটাবে যে এদের দুজনের, এ এবং বি চেম্বার, এদের দুজনের ঘনত্বের যে পার্থক্যটা আছে সেটাকে কি করে দেবে? সেম করে দেবে, আর রাখবে না, মুছে দেবে, এলিমিনেট করে দেবে, দুজনকে সেম ঘনত্বে পৌঁছে দেবে। তো সেম ঘনত্বে পৌঁছার জন্য কি করবে? বলছে শুধুমাত্র কাকে মুভ করাবে? সলভেন্টকে মুভ করাবে। কাকে মুভ করাবে? সলভেন্টকে। তাহলে আমাদের এখানে সলভেন্ট কে? সলভেন্ট হচ্ছে জল। জলকে মুভ করাবে কোন দিক থেকে কোন দিকের দিকে? তোমরাই বলবে। যে আমরা জানি যে জল হচ্ছে সলভেন্ট, তাইলে যখনই জল চলে এলো আমরা ওয়াটার পোটেনশিয়াল দেখব, যে ওয়াটার কেমন থেকে কেমনের দিকে মুভ করে। এই যে একটু আগে পড়লাম, হাই থেকে কোন দিকে মুভ করে? লো এর দিকে মুভ করে। তাহলে এখানেও কি ঘটবে? যে ওয়াটার হাই থেকে কোন দিকে মুভ করবে? লো এর দিকে মুভ করবে। কোন দিকে মুভ করবে? লো দিকে। এবার হাই কোনখানে আছে? একটু আগেই আমি বললাম এ তে হাই আছে, আর বিতে কি আছে? লো আছে। তাহলে ডিরেকশনটা কি হবে? এ টু বি। তো ঠিক আছে, এটা তো নাই, আমি থিওরিটিক্যালি পড়ে নিলাম। এবার আমার বক্তব্য যে শুধু জল যে কিভাবে দুজনের ঘনত্বকে সেম করছে, এইটুকু বুঝে গেলাম যে এ থেকে বি এর দিকেই জল যাবে, কারণ এ অনুর জলগুলো যে আছে, এ চেম্বারের যে জলগুলো আছে তার এনার্জি বেশি, কারণ তাদের গাড়ে হয়তো একটা একটা করে কে চেপেছে? চিনির অণু চেপেছে। আর বিতে একটা জল অণুর গাড়ে 5-6টা করে চেপে গেছে, তাই ওই বি চেম্বারের যে জলের অণুগুলো তার এনার্জি অনেক কম, কিন্তু এ চেম্বারের যে অণুগুলো তার ওয়াটারের এনার্জিটা অনেক বেশি। তাইলে কে দৌড়বে? একটু আগেই বললাম যার এনার্জি হাই সেই দৌড়বে, এটাই নেচারের নিয়ম। এবার মাঝখানে সেমি পারমিয়েবল মেমব্রেন লাগিয়ে দিয়েছি। সেমি পারমিয়েবল মেমব্রেন শুধুমাত্র কাকেই এন্ট্রি দেয়? সলভেন্টকেই এন্ট্রি দেয়। সলিউটে যাবার ইচ্ছা থাকলেও সলিউটগুলো এখানে আটকে যাবে, চিনিগুলো এখানে আটকে যাবে, যেতে পারবে না। শুধুমাত্র কাকেই এন্ট্রি দেয়? সলভেন্টকেই এন্ট্রি দেয়। তাহলে সলভেন্টগুলোই কী করবে? পাস করবে। সলভেন্টগুলোই পাস করবে, এবং কতক্ষণ অবধি পাস করবে? কিন্তু যতক্ষণ না এ এবং বি দুজনেরই কী হয়ে যায়? ঘনত্ব সমান হয়। তো অনেকেই বুঝতে পারে না যে কী করে ঘনত্ব সমান হলো। চলো আমরা একটু অনুপাত করি, অঙ্ক করি। দেখো, আমি একটু এই জায়গাটা একটু লিখে নিই যে এতে আমার কত ছিল? এতে আমার কি ছিল? 100 ml জল ছিল, আর 20 গ্রাম কি ছিল আমার? চিনি ছিল। বিতে আমার কি আছে? আমি এখানে লিখছি যে বিতে আমার কি আছে? 100 গ্রাম কি আছে? আমি একটু উপরে করে লিখছি 100 গ্রাম কি আছে? 100 ml জল আছে, গ্রাম বলছি সরি, আর 80 গ্রাম কি আছে? চিনি আছে। দেখো এটাকে একটু কাটাকুটি করি, তাহলে কত হয়? এটাকে কাটাকুটি করলে এদিকে 5 আসে, এদিকে কত আসে? 1 আসে। এটাকে কাটাকুটি করলে কত আসে? এটা 5 আসে, এটা 4 আসে। তাহলে দুজনে ভিন্ন ঘনত্বের আছে। এবার কি বলছে? যে এটাকে সেম ঘনত্বে পরিণত করতে হবে। তার জন্যে কি বলে দিয়েছি? যে এ থেকে বি এর দিকে কে যায়? এ থেকে বি এর দিকে শুধুমাত্র কে যায়? জল যায়। কে যায়? জল যায়। তাহলে জল অনুযায়ী নাকি কি করে? এদের ঘনত্বের পার্থক্যটা সেম করবে। তাহলে চলো জলকে পাঠাই। তো বলছে এ থেকে বি এর দিকে কতটা জল গেল? আমি একটু 10 ml জলকে পাঠিয়ে দেখি। কত ml? 10 ml জল এ থেকে বি এর দিকে গেল। তাহলে এতে জল কত পড়ে রইল? 100 ছিল, 10 ml চলে গেল, মানে কত ml জল পড়ে রইল? 90 ml। বিতে 100 ছিল, 10 ml জল এ থেকে এলো, মানে কত ml জল হয়ে গেল? 110 ml। ঠিক তো? আচ্ছা, আরও 10 ml পাঠাও তো। আরও 10 ml পাঠালাম। 10 ml পাঠানোর পর এতে কত হয়ে গেল? 90 ছিল, কত হয়ে যাবে? 80 ml জল। বিতে কত হবে? 120 ml জল। চলো একবার অনুপাত করি। এতে এখন জল কত আছে? 80 ml, আর চিনি কত আছে? 20 ml।
বিতে কত আছে, 120 ml জল আছে আর 80 গ্রামই কি আছে, চিনি আছে। কাটাকুটি করি, চলো কত দিয়ে এটা কাটছি, এটা হয়ে যাবে 1, এটা কত হয়ে যাবে 4, এটাকে কাটছি কত দিয়ে, 4 দিয়ে কাটছি মনে করো, মানে 40 দিয়ে কাটছি, এটা কত হয়ে গেল 2, এটা হয়ে গেল কত 3, না মেলেনি। চলো আরও 10 ml করে পাঠাই, চলো 10 ml জল আরও পাঠালাম এ থেকে বিদের থেকে। তাহলে এতে ছিল 80, হয়ে গেল কত 70 ml, বিতে কত হয়ে গেল 130 ml, ঠিক তো হয়েছে। চলো আরও 10 ml পাঠাই, আরও 10 ml পাঠানোর পর এতে কত হয়ে গেল 60 ml, বিতে কত হয়ে গেল 140 ml। চল এবার অনুপাত করি, 60:20, আর এখানে কত হলো 140:80, তাই তো। তাহলে কাটাকুটি করি, কত হয়, এটাকে এটা হয়ে গেল 1, এটা হয়ে গেল 3, এটাকে যদি আমরা কত দিয়ে কাটবো, এটাকে 20 দিয়ে কাটি, এটাকে 20 দিয়ে কাটলে কত হবে, এটা হবে 4, এটাকে 20 দিয়ে কাটলে কত হবে, এটা হবে 6, 7, না মেলেনি। আরও 10 ml করে পাঠাও তো, চলো 10 ml করে পাঠাও। 10 ml পাঠালে আগে ছিল এতে 60 ml, 10 ml চলে গেল, মানে কত হয়ে গেল 50 ml। বিতে কত হয়ে গেল 140 ছিল, 10 বাড়লো, কত হয়ে গেল 150 ml, ঠিক আছে। আরও 10 ml পাঠাও, চলো আরও 10 ml পাঠাও, কত হয়ে গেল, কত হয়ে গেল 50 ml ছিল, হয়ে গেল কত 40 ml। বিতে কত হয়ে গেল 160 ml, কত হয়ে গেল 160 ml, বোঝা গেছে, কত হয়ে গেল 160 ml। চলো আরেকবার অনুপাত করি, তাহলে 40:20, আর এখানে কত হবে 160:80। দেখো এটাকে কাটাকুটি করলে কত হবে 2:1, আর এটাকেও কাটাকুটি করলে কত হবে 2:1। তাহলে দেখো এতটা জল আসার পর তাদের দুজনের অনুপাত কি হচ্ছে, সেম হচ্ছে, মানে ঘনত্ব সেম হচ্ছে, জল আর চিনির অনুপাত দুটোতেই সেম। কিন্তু এখানে একটাই টুইস্ট, এটাই মাথায় রাখতে হবে, এটা যদি মাথায় রাখতে পেরেছো তারপরের পদ্ধতিগুলো তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। এতে জলের পরিমাণ ছিল কত, ছিল আমার 100 ml, কত ছিল 100 ml, সেইটা কমে কত হয়ে গেল 40 ml। আর বিতে কত ছিল জলের পরিমাণ, বিতে জলের পরিমাণ ছিল আমার কত 100 ml, কত ছিল 100 ml, সেটা বেড়ে কত হয়ে গেল, সেটা বেড়ে কত হয়ে গেল 160 ml, মানে এখানে কি হলো বাড়লো, এখানে কি হয়ে গেল কমলো। তাহলে দেখো আমি তোমাদের পড়ানোর সময়ই বলেছিলাম দে ইন সেম লেভেলে ছিল, এই যে দুটো দাগ দিয়েছিলাম তারা সেম লেভেলে ছিল। এখন অভিস্রবণ হয়ে যাওয়ার পর ন্যাচারাল প্রসেস কি হয়ে গেল, এর যে জলের লেভেলটা সেটা কি হয়ে গেল বেড়ে গেল, আর এই যে মানে বি এর জলের লেভেলটা কি হয়ে গেল বেড়ে গেল, আর এ জলের লেভেলটা কি হয়ে গেল, এটাকে মুছে দিই, এর যে জলের লেভেল সেটা কি হয়ে গেল, সেটা কি হয়ে গেল, এর জলের লেভেলটা কমে গেল, কি হয়ে গেল, এ এর জলের লেভেলটা এইখানে চলে এলো, কোথায় চলে এলো এই রকম জায়গায়, আর বি এর জলের লেভেলটা কোনখানে চলে গেল এই রকম জায়গায়। তাহলে এর জলের লেভেল কমে গেল, এর জলের লেভেল বেড়ে গেল, ঠিক দুজনের ঘনত্ব সেম হয়ে গেল। দিস ইজ অসমোসিস। এবং এই অসমোসিসে কার কথা বলা হয়েছে, সলিউটের কথা বলা হয়েছে। এখানে ড্রাইভিং ফোর্সকে, এই যে জলের ফ্লোটা আমরা দেখতে পেলাম, কেন জল ড্রাইভ করলো এ থেকে বি এর দিকে কেন গেল, কারণ আমরা এ আর বি এর মধ্যে ঘনত্বের পার্থক্য সৃষ্টি করেছিলাম। কিসের মাধ্যমে ঘনত্বের পার্থক্যটা সৃষ্টি করেছিলাম, বাই অ্যাডিং ডিফারেন্সিয়াল অ্যামাউন্ট অফ সলিউট। আমরা কি অ্যাড করেছিলাম, ডিফারেন্সিয়াল অ্যামাউন্টে সলিউট অ্যাড করেছিলাম, এর জন্য কি হয়ে গেছে ঘনত্বের পার্থক্য হয়েছে, এর জন্য কি হয়েছে ঘনত্বের পার্থক্য হয়েছে। আমরা পরে উদাহরণ পড়ব যেখানে প্রেশার দিয়েও আমরা কি করতে পারি, এরকম গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি, এবং তখনও আমরা ওয়াটারের ফ্লো দেখব। তাহলে আজকে এতটাই থাক, আমি অসমোসিসটাকে একটু ম্যাথমেটিক্যালি এক্সপ্লেন করলাম, দেখে নিও, আশা করি ভোলার কথা নয় যে দুজনেরই ঘনত্ব সেম হচ্ছে, এবং সেখানে শুধুমাত্র কে মুভ করছে, অনলি সলভেন্ট। সলিউটকে মুভ করার কোনো চান্স নেই, কারণ আমরা এখানে কি লাগিয়ে রেখেছি, সেমি পারমিয়েবল মেমব্রেন। কে তাহলে মুভ করছে, অনলি সলভেন্ট। কে মুভ করছে, অনলি সলভেন্ট, বোঝা গেছে। তাহলে ড্রাইভিং ফোর্স কী কী, দুটো, ঠিক তো, যারা জলের অণুকে এইভাবে চালনা করে, জলের অণুকে চালনা করে অ্যাকর্ডিং টু দেয়ার ওয়াটার পোটেনশিয়াল। এই জন্যই আমরা ওয়াটার পোটেনশিয়াল পড়ছি, যে জল তো চলে যাবে, জলকে ড্রাইভ করার জন্য অনেক কেউ রয়েছে, কিন্তু জল সে কী নীতি ফলো করে যায়, তো সে যে নীতিটা ফলো করে তার নাম হচ্ছে কি ওয়াটার পোটেনশিয়াল।
এই ওয়াটার পোটেনশিয়ালে আমরা শিখলাম হাই এনার্জি রিজিয়ন থেকে লো এনার্জি রিজিয়ন। আচ্ছা, একটা ছোট কথা বলিনি, শুধু সামান্য এটা জানো। দেখো যে এখানে আমরা যে এই যে সলিউট দিয়ে ঘনত্বের পার্থক্যের সৃষ্টি করেছিলাম না, তো যেখানে ঘনত্ব কম ছিল এতে আমার কি ছিল, ঘনত্বের কম ছিল, তাহলে এর যে সলিউশনটাকে সেটাকে আমরা কি বলবো, হাইপোটনিক সলিউশন। কি বলবো, হাইপোটনিক সলিউশন। আর বি এর যে সলিউশন সেখানে ঘনত্ব বেশি ছিল, 80 গ্রাম চিনি ছিল, এটাকে কি বলবো, হাইপারটনিক সলিউশন। কি বলবো, হাইপারটনিক সলিউশন। তো এখানে আমরা আরেকটা রুল পড়ে নেব যে জল অণু হাইপোটনিক রিজিয়ন থেকে কোন দিকে যায়, হাইপোটনিক রিজিয়ন থেকে কোন দিকে, হাইপো থেকে কোন দিকে যায়, সে হাইপারের দিকে যায়। এটাই রুল নর্মালি, কিন্তু এর একটা ব্যতিক্রম আছে। এর একটা ব্যতিক্রম আছে, কিন্তু সেই ব্যতিক্রমটা যদি আমরা এক্সটার্নাল ফোর্স ব্যবহার করি। নর্মালি লিভিং সিস্টেমে যে জল সবসময় কোন দিক থেকে কোন দিকে যায়, তার হাইপোটনিক সলিউশন এরিয়া থেকে সে হাইপারটনিক সলিউশনের দিকে যায়। ঠিক তো, মানে কি একই কথা বলছি, হাই এনার্জি রিজিয়ন থেকে লো এনার্জি রিজিয়নের দিকে যায়। আমরা এমনিও বলতে পারি, হাইপারটনিক কথাটা যখন ব্যবহার করে ফেললাম, আমরা এমনিও বলতে পারি যে যেখানে সলিউট পোটেনশিয়াল কি বলছে, হাই, সেই অঞ্চল থেকে যেখানে সলিউট পোটেনশিয়াল লো, ঠিক তো, সেই জায়গার দিকে যাই। এটাও একই কথা বলছি আমি, যে এখানে সলিউট পোটেনশিয়াল কি ছিল, সলিউট পোটেনশিয়াল বেশি ছিল, কত ছিল, ধরে নাও -10 পাস্কেল ছিল, ঠিক তো। আর এখানে সলিউট পোটেনশিয়াল কত, -20 পাস্কেল, মানে এখানে সলিউট পোটেনশিয়াল কম, এখানে সলিউট পোটেনশিয়াল কম। তাই জল অণু কোন দিক থেকে কোন দিকে গেছে, তার হায়ার সলিউট পোটেনশিয়াল এরিয়া থেকে লোয়ার সলিউট পোটেনশিয়াল এরিয়ার দিকে। থ্যাংক ইউ। ঠিক আছে, আজকের ক্লাস শেষ হলো।